একাডেমিক মূলত হচ্ছে যে আমরা একাডেমিক নাট্যচর্চা করি। সেই নাট্যচর্চার জায়গা থেকে সিলেবাস এবং পাঠ্যক্রমের জায়গা থেকে এই বিষয়গুলো আমাদের তো পাঠ করতেই হয়, সেটা একটা তো বাস্তবতা আছে। আর এমনি ব্যক্তিগত প্র্যাকটিসের যে জায়গাটা নাট্যচর্চা, সেটা হচ্ছে মূলত হচ্ছে শিল্পের খাতিরেই শিল্প, ওই জায়গা থেকে মঞ্চ নাটকের সাথে যুক্ত থাকা, বিভিন্ন ধরনের নাটক নির্দেশনা এবং ডিজাইন এবং অভিনয়, এই তিনটা বিষয়ের সাথে একাডেমিক কার্যক্রমের সাথে বিভিন্ন থিয়েটার নাট্যদলের সাথে কাজ করার অভিজ্ঞতাটা যেটা হয়। এছাড়া হচ্ছে যে এই বিভাগে ঢোকার আগে, এটা 2007 সালে আপনার কিয়ার বাংলাদেশে যখন কাজ করেছি, তখন প্রান্তিক মানুষের সাথে উন্নয়নধর্মী উন্নয়ন নাটক, ফোরাম থিয়েটার, এই ধরনের কর্মকাণ্ড, থিয়েটার ফর ডেভেলপমেন্ট, এই কাজগুলো ফোরাম থিয়েটার কনসালটেন্ট হিসেবে সেখানে আমি কাজ করেছিলাম। 1 বছরের একটা অভিজ্ঞতা ছিল। তো এমনি ওই জায়গা থেকে একটা মানে সবসময় ভিতরে যেটা কাজ করতো সেটা হচ্ছে যে মঞ্চে যে শিল্পের জন্যই যে শিল্প, সেই তাগিদে যে নাটকটা করা, কিন্তু মানুষের জন্য বা জীবনের প্রয়োজনে যে শিল্প, সেইটা করা হয়ে উঠছিল না এই বিগত 13-14 বছরে। তো এইটা এক জায়গা থেকে আমাদের শিল্পকলা একাডেমির যে, এটা তো মূলত একটা সারা বাংলাদেশ ব্যাপী একটা প্রজেক্ট ছিল, যে সারা বাংলাদেশ ব্যাপী যে সমস্ত জায়গায় বধ্যভূমি আছে এবং গণহত্যা হয়েছে, সেই জায়গার স্থানিক বৈশিষ্ট্যটাকে নিয়ে বা তার অংশগ্রহণে সেখানে পরিবেশ থিয়েটার এখানে আয়োজন করা হবে। তো এটা যখন আমাকে শ্রীমঙ্গল, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়, এটা আমার কাছে খুব ভালো লাগে। এবং মূলত আমি শ্রীমঙ্গলে এর আগে কখনো যাইও নাই সেই জায়গা থেকে। তো এইখানে হচ্ছে যে আমাদের প্রথমে যেটা কর্মপ্রক্রিয়া যেটা ছিল, সেটা হচ্ছে যে এটা শিল্পকলা একাডেমি এই কাজটা শুরু করার আগে, শুরু করার আগে যে কাজটা করেছিল সেটা হচ্ছে যে আপনার শিল্পকলা একাডেমির পক্ষ থেকে একটা রিসার্চ হয়েছিল, যে রিসার্চের সাথে বাংলা একাডেমি যুক্ত ছিল। প্রবাবলি এখানে মামুন নামের একজন ভদ্রলোক, উনি ফোকলোর বা হচ্ছে রিসার্চ সেকশনে আছেন বা বাংলা বিভাগে আছেন বাংলা একাডেমিতে। আমি আপনার নাম্বারটাও দিতে পারবো, হয়তো আমার কাছে সেভ আছে। তো উনি হচ্ছে যে মূলত প্রাথমিক যে গবেষণার কাজটা ওনার তত্ত্বাবধানে হয়েছিল, যে সারা বাংলাদেশ ব্যাপী উনি ঘুরে, উনি হচ্ছে যে একটা 1 পৃষ্ঠা, 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা, বিভিন্ন ডিস্ট্রিক্টের যতটুকু হয়, সেই ছোট্ট মানে ওই রিসার্চ প্রতিবেদনটা আর কি, ওই জেলাভিত্তিক প্রতিবেদনটা উনি তৈরি করেছেন। ওই প্রতিবেদনের ভিতরে ওই জেলায় যারা মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা বেঁচে আছেন এবং যারা মারা গিয়েছেন, ওই বিষয়গুলো ওখানে ছিল। এবং মূলত কোন কোন স্পেসে উল্লেখযোগ্য কী কী টাইপের কী কী ধরনের ঘটনাগুলো ঘটেছে, সেই বিষয়টার একটা রিসার্চ বা এই গবেষণাধর্মী কাজ শিল্পকলা একাডেমি আমাদেরকে কাজে অংশগ্রহণ করানোর আগেই করে ফেলেছিল। তারপরে আমাদের হাতে ওই প্রতিবেদনটা আসে আর কি। তারপরে সেটা আমি পাঠ করি এবং খবর নেই যে এটা কে করেছেন, যিনি গবেষক ছিলেন তার সাথে যেও কথা বলি। কারণ আমি মনে করি যে যেহেতু থিয়েটারটা তো সাহিত্য না, এটা তো শেষমেশ তো পারফর্ম করতে হবে বডি দিয়ে, মাইন্ড দিয়ে। তো এই গবেষণাটাও কতটুকু অর্গানিক, সেটাও আমাকে একটুখানি বুঝে দেখা দরকার, নাকি এটা শুধুমাত্র বইয়ের বিভিন্ন রেফারেন্স থেকে কালেক্ট করা হয়েছে। যেহেতু এটা থিয়েটারে আসবে, তো আমি তার সাথে কথা বললাম এবং বোঝার চেষ্টা করলাম যে কতটুকু ওই গবেষকের অর্গানিক পার্টিসিপেশন ছিল, ওই স্থানে উনি পরিভ্রমণ করেছেন কিনা বা গিয়েছেন কিনা বা জেনেছেন কিনা। কম বেশি ওনার একা মানুষ পুরো বাংলাদেশের দায়িত্বটা নিয়েছিলেন। ওনার কিছু কিছু জায়গায় উনি পরিভ্রমণ করেছেন, কিছু কিছু জায়গায় উনি রেফারেন্স নিয়ে অ্যাকুমুলেটেড করেছেন, এভাবে আর কি উনি কাজটা সম্পাদন করেছেন। তো ওই বিষয়টাকে নিয়ে মূলত যখন আমি শুধু ওই কন্টেন্টটাকে নিয়েই আমরা মৌলভীবাজারে যাই, এমনি বিভাগীয় একটা ব্যস্ততার জায়গা, তখন আবার আমাদের নাট্যোৎসব আসছিল। তখন আমি যেটা গ্রাফ করে ফেলি সেটা হচ্ছে যে এখানে দীর্ঘসূত্রিতার কোনো অবস্থান নাই। আমি 3টা ফেজ তৈরি করে ফেলি। প্ল্যানিংটা যেটা করি যে প্রথম ফার্স্ট ফেজে যে হচ্ছে যে আপনার মানে টিম বিল্ডিং এবং হচ্ছে যে
র্যাকি, লোকেশন র্যাকি, টিম বিল্ডিং এবং গ্রুপ মিটিং, হ্যাঁ, এই বিষয়টা করে এবং মূলত নাট্যকারের যিনি দায়িত্বে পেয়েছেন তার সাথে আমার কোলাবোরেশনটা যাতে মানে প্রপার যাতে হয় সেটার একটা আদান প্রদান নিশ্চিত করা। কারণ নাট্যকারের নাটকটাও পরিষ্কার হতে পারছিলাম না এক ফার্স্টে। তো তার মানে এই প্রথম যে এই কর্মপ্রক্রিয়ার ভিতরে এই 4টা কাজ আর কি প্রথম 4 দিনের ভিতরে করি। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে টিম বিল্ডিং, 2 নাম্বারটা হচ্ছে নাট্যকারের সাথে সমন্বয়, 3 নাম্বারটা হচ্ছে গ্রুপ মিটিং, যে সকল মুক্তিযোদ্ধারা বেঁচে আছেন বা যারা এই হিস্ট্রি সম্পর্কে জানেন বোঝেন এই বিষয়টা করেছি, এবং 4 নাম্বারটা হচ্ছে লোকেশন রাখি। এই এই 4টা বিষয়ের আর কি কাজ করি। তো সেক্ষেত্রে ওখানে যে হচ্ছে যে আপনার যে নাট্যকার যাকে পাই গোবিন্দ রয় সুমন, এবং হচ্ছে আপনার এখানে ম্যানেজমেন্টে যে কাজ করেছেন শিল্পকলা একাডেমির অফিসার ছিলেন, বাংলাদেশের ভালো এবং প্রথিতযশা সকলের আমরা চিনি, জ্যোতি সিনহা ছিলেন এনার এই দায়িত্বে। তো মূলত ওখানে যাওয়ার পরে হচ্ছে যে গোবিন্দ রায় সুমন শুধু নাট্যকারী ছিলেন না, উনি শিল্পের ক্ষেত্রে এবং হচ্ছে যে নাট্যচর্চার ক্ষেত্রে, শুধুমাত্র নাট্যচর্চা না, নৃত্য, অন্যান্য বিষয়গুলোতেও হচ্ছে শ্রীমঙ্গল শহরটাতে যে আপকামিং যে জেনারেশন যারা আছে এবং যারা তরুণ যে জেনারেশন যারা শিল্প চর্চার সাথে যুক্ত, তাদের সবার সাথে ওনার একটা খুবই সৌহার্দ্য এবং খুবই ভালো একটি সমন্বয় আছে, একটা তার যোগাযোগ আছে। তো সেই জায়গা থেকে উনি উদীচী, তারপরে স্কাউট, বিভিন্ন নাট্যদল, এরকম জায়গা থেকে হচ্ছে যে উনি টিম বিল্ড করেছেন বেশ সংখ্যক, প্রায় 80 থেকে 90 জনের প্রথম দিনই এসছিল। তো আমরা হচ্ছে যে ওই মৌলভী, হ্যাঁ, মৌলভীবাজার যে আপনার ওদের যে অডিটোরিয়ামটা আছে সেখানে আমরা হচ্ছে যে সেই স্টুডেন্ট যারা পার্টিসিপেন্ট এবং পারফর্মার যারা বিভিন্ন সেক্টর থেকে এসছে প্রায় 90 জনের মতোই হবে। এরকম আসার পরে তাদের আমরা খণ্ড আকারে আর কি আমরা করি আর কি, ওয়ার্কশপ করি। তো আপনার এই ওয়ার্কশপটার মাধ্যমে হচ্ছে দুটো বিষয় আমরা খেয়াল করার চেষ্টা করছি। একটা আমরা বরং ওই দিকটা তো আমরা ওই যে টিম বিল্ডিংয়ের জায়গা থেকে হচ্ছে যে এটা হচ্ছে প্রথম কাজটা। টিম বিল্ডিংয়ের জায়গা থেকে দুটো বিষয় আমরা খেয়াল করি, যেটা হচ্ছে যে যারা পার্টিসিপেন্ট এসছিলেন তারা সবাই হচ্ছে যে এই 8-9 পড়ুয়া স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত, এবং কেউ কেউ ছিলেন চাকরিজীবী এবং লোকালি হচ্ছে যে ব্যবসা বাণিজ্যের সাথেও যুক্ত এবং শিল্পটাকে তারা পছন্দ করেন, কাজ করেন। তো এরকম করতে গিয়ে এখানে তো ভ্যারাইটি সেকশন থেকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন শ্রেণীর পারফর্মাররা এসছেন। তো মূলত আমাদের অবজারভেশনের যে জায়গাটা ছিল সেটা হচ্ছে যে আমাদের জাতীয়তা বোধ বিষয়ক তাদের ধারণা আছে কিনা, এবং হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে এই ইতিহাসকে সে কীভাবে, তার নার্সিংটা কীভাবে হয়েছে, সে কীভাবে লালন করেছে, এই বিষয়টা সম্পর্কে তার ভিতরে গুরুত্বের জায়গাটা তৈরি হয়েছে কিনা পারিবারিক জায়গা থেকে। কারণ এইটা খুব জরুরি দরকার, যেহেতু কাজটা খুব স্বল্প সময় হবে, সেই জায়গাটায় যদি তার ইমোশন, তার চিন্তা, তার আবেগটা যদি দেশের সাথে যদি যুক্ত যদি না থাকে, আমি শুধুমাত্র আসলাম, পারফরমেন্স করলাম এবং মানুষজন আমাকে দেখলো ফেম করার জন্য বা হচ্ছে তার নিজস্ব পরিচয় ঘটানোর জন্য, সেগুলো তো আছেই, কিন্তু সেটাই যদি মুখ্য হয়ে ওঠে তাহলে আর এই গুরুত্বপূর্ণ কাজটা এটা হবে না আর কি। এটা একটা বিষয়। আর একটা হচ্ছে যে আমরা গ্রুপ গ্রুপ ভাগ করে ফেলেছিলাম যে কে কোন সেক্টরটাতে পারদর্শী। তো সেই জায়গা থেকে দেখা যাচ্ছে কেউ পেইন্টিংসে ভালো, কেউ ডান্সে ভালো, কেউ গানে, কেউ মিউজিক বাজাতে পারে, এরকম হচ্ছে সবাইকেই আর কি। কেউ কেউ আছে যে কবিতাও লেখে, তারও তো একটা মনন আছে, সৃজনশীল জায়গা আছে। কারণ এই জায়গাটাকে আমরা টিমটা সম্পর্কে আমরা হচ্ছে যে খুবই পরিষ্কার একটা ধারণা পাই এবং টিমটাকে উজ্জীবিত করি যে আমরা আসলে এটা নতুন ধরনের একটা কাজ করতে যাচ্ছি। সেই জায়গাটায় হতে পারে যে অনেক দর্শক থাকবে এবং এটা খোলা জায়গায় আমাদেরকে পারফরমেন্স করতে হবে, অনেক বড় স্পেকটেকলে।
এইটা একটা জায়গা ছিল। ২ নাম্বার যেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ যে জায়গাটা ছিল সেটা হচ্ছে নাট্যকারের সাথে সমন্বয়। এখন আলটিমেটলি হয় কি যে পরিবেশ থিয়েটার কিন্তু এটা তো পরবর্তীতে আসা থিয়েটার, যেরকম আপনার প্রচলিত থিয়েটার যে কনসেপ্ট আমাদের কাজ করে যে স্ক্রিপ্টিং, সেট ডিজাইন, লাইট ডিজাইন, কস্টিউম ডিজাইন, এই সমস্ত জায়গা থেকে তো পোস্ট মডার্ন দৃষ্টিভঙ্গিতে তো যেরকম গ্রোটোস্কি এই বিষয়গুলোকে ভেঙেই দিয়েছেন যে এগুলো কোনো কিছুই থাকবে না। এখন এই আপনার এই পরিবেশ থিয়েটারটা তো গুরুত্বপূর্ণ হচ্ছে যে যে জায়গাটাতে যে স্পেসটাতে পারফরমেন্স হচ্ছে সেই এলাকাটার গল্প, অনুষঙ্গ এবং ইতিহাস যখন ওখানে পারফরমেন্সটা এই উদ্দেশ্যেই করা যে ওই ইতিহাসটা, ওই অনুষঙ্গটাকে ওই স্পেসেই যে যখন ঘটছে তখন এইটা দর্শক, বর্তমান যে ঘটে যাওয়া যে ঘটনার ইতিহাসকে বর্তমান দর্শক যখন দেখছে তখন এইটার যে দৈহিক এবং মানসিক জায়গা থেকে, উভয় জায়গা থেকেই এটাকে সরাসরি পারসেপ্ট করার একটা সুযোগ পায়, অনুধাবন করার একটা সুযোগ পায় এবং বিশ্লেষণ করারও একটা সুযোগ পায়। তো এই উদ্দেশ্যে, তার মানে হচ্ছে যে এটা টোটালটাই যে শিল্পের জন্য যে শিল্প তা নয়, এটা মানে জীবনের জন্য, বিশ্লেষণের জন্য, ব্যাখ্যার জন্য, রাজনীতির জন্য, সকল কিছুর জন্যই পরিবেশ থিয়েটারটা ওই জায়গা থেকে সরে আসে যে শিল্পের তাগিদে শিল্প, জীবনের তাগিদে শিল্প বা রাজনীতিতে তাগিদে শিল্প বা অন্যান্য সকলে এই জায়গাটায় ওই জায়গাটাতে সরে আসে। তো এইটা প্রথম যখন নাটকটা যখন দেখি, গোবিন্দ রায় সুবন্ধা নাটকটা দেখি, উনি একজন গবেষকও, উনি গবেষণা করতে পছন্দ করেন, উনি কাজ করতে পছন্দ করেন, সেই সমস্ত জায়গা থেকে হচ্ছে প্লিজ হ্যাঁ স্যার। তো যখন ওখানে যখন গেলাম, যাওয়ার পরে প্রথম ওখানে রাত ৮টার সময় নামার পরপরই আমি প্রথম যে কাজটা করছিলাম সেটা হচ্ছে যে আমি স্ক্রিপ্ট দেখতে চাই এবং নাট্যকারের সাথে বৈঠক করলাম এবং স্ক্রিপ্টও হচ্ছে যে পড়ে ফেলাম। আমার অ্যাসিস্ট্যান্সের দায়িত্ব ছিল রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের প্রভাষক আব্দুর রাজ্জাক। আমি ঢাকা ইউনিভার্সিটি থেকেই পাশ করা। তো এটাও শিল্পকলা থেকেই তাকে ওখানে নিযুক্ত দেওয়া হয়েছিল, ওনাকে নিয়ে গিয়েছিলাম। পরে আপনার যখন পড়লাম, বুঝলাম, পরে সেটা দেখলাম যে সেখানে গবেষণা সুন্দর, ইনফরমেশন সুন্দর এবং হচ্ছে যে স্থানিক যে ইতিহাসের এক্সপ্লোরেশনটাও খুবই ভালো হয়েছে, পরিষ্কার। কিন্তু এটা যে গঠনগত জায়গা সেটা হচ্ছে মঞ্চ নাটকের জন্য উপযুক্ত। এটা শুধুমাত্র এখানেই যে এরকম যে হয়েছে তা না, কারণ পরিবেশ থিয়েটারের ওই ধরনের স্ক্রিপ্টিং করার তো একটা অভ্যস্ততাও থাকতে হয়। তো গোবিন্দ রায় সুবন্ধা হচ্ছে যে ওটা যখন লিখেছেন, এখন এখন যিনি লিখেন তার তো এটার প্রতি একটা দরদ কাজ করে, মায়া কাজ করে। আর একাংশে হচ্ছে এই ধরনের কাজ করার সময় এই কাঠামোগুলোকে ভাঙার জন্য, বা এটা যদি গোবিন্দ রায় সুমনদা যদি না থাকতেন তাহলে আমার যেটা করতে হতো সেটা হচ্ছে এইখান থেকে যে রিসার্চটা আমি পেয়েছি সেই রিসার্চটার সাথে ওখানে যে আমাকে নিজেকে যে একটা রিসার্চ করতাম এবং সেই জায়গা থেকে আমি আমার মতো করে হচ্ছে পরিবেশ থিয়েটারের জন্য পছন্দসই আমি আমার মতো করে একটি স্ক্রিপ্ট আমি তৈরি করতাম এবং পারফর্মারদেরকে নিয়ে আমি পারফরমেন্স করতাম। তো ওইখানে গোবিন্দদার এই টেক্সটটা যখন পড়লাম, পড়ার পরে ওনাকে আমি সাধুবাদ জানাই যে এটা খুবই শৈল্পিক, খুবই নান্দনিক, কিন্তু এটা ইসের জন্য, পরিবেশ থিয়েটারের জন্য এটা মানে কানেক্ট করবে না, বা এটা বোধগম্যতার ভিতরে আসবে না, বা এই কাঠামোটা আপনার পরিবেশ থিয়েটারের জন্য প্রপার নয় আর কি। তো এটা শেয়ার করার পরে স্বাভাবিকভাবেই আমি একটুখানি সরাসরি মানে কথা বলতে পছন্দ করি। উনিও এক্সস্টেড ছিলেন, আমাকে ফুল দিয়ে বরণ করে নিয়েছিলেন ওনারাই। তো আমার যেটা আমার যে কিঞ্চিত হচ্ছে যে বেদনার জায়গা তৈরি হয়েছে, এটা আমি যেহেতু থিয়েটার করি এটা আমি বুঝতে পেরেছি যে একটা নীরবতা নেমে আসে একটু করে। কিন্তু উনিও হচ্ছে যে ওই দিনকে যাওয়ার পর আমি যাওয়ার সময় আমি শুধু বললাম যে দাদা এটা টেক্সটটাকে যদি আমাদের যে কাঙ্ক্ষিত
যেমনটা সেই জায়গাগুলোকে আমরা ওই ইসের সাথে এই জায়গার যে ইতিহাস যেটা আমরা পেয়েছিলাম আগে এবং হচ্ছে যে এর কাঠামোগত জায়গাটা কেমনটাও হতে পারে সেই সম্পর্কে আমরাও দাদার সাথে শেয়ার করি এবং বলি যে আমাদের এটা একটা চলমান প্রক্রিয়া হতে পারে, যে আমাদের প্রয়োজন অনুযায়ী আপনি লিখলেন, এই সাপোর্টটাই আপনার কাছ থেকে চাচ্ছি যে স্ক্রিপ্ট রাইটার হিসেবে। তো প্রথম রাত এরকমভাবে কেটে যায়, তো বুঝতে পারি যে উনি একটু নীরব হয়ে গিয়েছেন। কিন্তু তার পরদিনকে আমরা কাজ করি, ওই যে টিম বিল্ডিংয়ের কাজ টাজ করি। পরবর্তী রাতের বেলায় দাদা আসেন, আসার পরে দেখলাম যে উনি কিছু আমার কথা শুনে উনি কিছু কিছু বিষয় বুঝতে পেরেছেন এবং কিছু উনি লিখেও নিয়ে আসছেন। লেখার ধার খুবই ভালো এবং যেহেতু উনি এইটার উপরে গবেষণা করেছেন পুরো ইসে, তো দেখলাম যে ওইটা খুবই আমার ভালো লাগছে। পরে ওনার সাথে আরও আমি কথা বলি এবং হচ্ছে যে পরবর্তীতে উনিও হচ্ছে যে রাত জাগা শুরু করে দিয়েছেন। মানে প্রতিদিনই দেখা যাচ্ছে যে আমি ওই প্রথম 4 দিনের ভিতরেই প্রচুর মানে লেখা আমার হোয়াটসঅ্যাপে লিখতেছেন পাঠাচ্ছেন, লিখতেছেন পাঠাচ্ছেন। বুঝলাম যে এটা বিষয়টা তো ওনার অর্গানিক পরিশ্রম হচ্ছে এবং তার অনুরণনে কাজ করতেছে, এর জন্য তার লেখা বের হচ্ছে, তার চিন্তা বের হচ্ছে। ওই জায়গাটা তো আর আমাদের নাই, যে আমরা তো বাইরে থেকে গিয়েছি। ওই বিষয়টার সাথে উনি একদম হচ্ছে যে যুক্ত মন শরীরের জায়গা থেকে, কারণ উনি ওটাকে ধারণ করেছেন। এটা ভালো জায়গা, এই দুটো বিষয়। আর এছাড়া তো হচ্ছে যে আমরা লোকেশন রেখিতে যাই, টোটাল জায়গাটাতে যাই এবং একটা প্রাথমিকভাবে চিন্তা করি যে এই জায়গায় আমাদের পারফরমেন্সটা হতে পারে, আমাদের কাঠামো অনুযায়ী এই ধরনের পরিভ্রমণটাও হতে পারে। এটার একটা বিষয় ছিল এবং হচ্ছে যে আমরা যতটুকু সম্ভব বিভিন্ন সেক্টরগুলোতে আমরা বৈঠক করি, এটা আমাদের প্রাথমিক কাজটা ছিল। এর পরবর্তীতে আমরা একটা ব্রেকে চলে আসি। ওখানে হচ্ছে যে আমরা স্ক্রিপ্টিংটা যতটুকু হয়েছে ততটুকু হচ্ছে যে তাদেরকে আমরা দিয়ে আসি আর কি, স্ক্রিপ্টটা দিয়ে আসি। হ্যাঁ, পারফর্মারদেরকে আমরা স্ক্রিপ্টিংটা দিয়েছি এবং টোটাল প্ল্যানিংটা আমরা হচ্ছে যে করি এবং আমরা এরপরে হচ্ছে যে 10 বা 15 দিন পরে আমরা আবার যাই। এইবারে হচ্ছে যে আমরা ওইখানে যে একটু লং টাইম স্টে করি, 15 দিনের মতো, 15 বা 12 দিনের মতো আমরা স্টে করি। সেই জায়গা থেকে মূলত ওই 12 দিনেরই হচ্ছে যে আমাদের মূল পারফরমেন্সটা আমরা দাঁড় করিয়ে ফেলি আর কি। তো সেই জায়গায় হচ্ছে যে ওরাও হচ্ছে যে ওদের জায়গা থেকে বিভিন্ন যে যে যার জায়গাগুলো ভাল লাগে এরকমভাবে বিভিন্ন চরিত্র বিভিন্ন ওরা ওদের মতো করে পড়ে রেখেছে। তারপরে আমরা ওইখানে যে হচ্ছে যে কাস্টিং প্রসেসের ভিতরে যাই, যে কিভাবে আমরা কাস্টিংটা করতে পারি। কারণ বড় টিম তো, এখন সকল পারফর্মারকেই বুঝতে হবে যে সে ওই পারফরমেন্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ এখানে ওরকম কোনো কোরাস বা ওরকম ওইটা সবাই চরিত্র, সবাই সে জায়গা থেকে মানে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আর কি। এবং সেই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং জায়গা ছিল হচ্ছে যে আপনার সঙ্গীতের নাচের বিভিন্ন জায়গা থেকে যারা যে যে সেক্টরে এক্সপার্টিস যারা আছে এদের একটা মানে খুবই নাইস ইন্টারমিঙ্গল হয়। এই ডাকা আমি ওই জায়গা থেকে খুবই ভালো সহযোগিতা পেয়েছি, যেরকম জ্যোতি সবসময় মানে উনি সহযোগিতা করেছেন, গোবিন্দদা সবসময় সহযোগিতা করেছেন, সেই জায়গা থেকে হচ্ছে যে উনি করেন। এখন এটা একটা বড় টিম বিল্ডিং এর কাজ। আমি মনে করি যে টেকনিক্যাল জায়গা থেকে, একান্ত এটা নান্দনিক কোনো জায়গা না বা হচ্ছে যে এটা দর্শনগত জায়গা না, কিন্তু একটা এই ধরনের কাজের টেকনিক্যাল জায়গা থেকে একটা জায়গায় একটা দর্শন আমার ভিতরে, একটা ফিলোসফি আমার ভিতরে কাজ করেছে যে সবার অংশগ্রহণটা সুনিশ্চিত করা এবং হচ্ছে যে সবাই যাতে সকল পারফর্মার এবং এর সাথে যারা যুক্ত আছে সবাই যাতে বুঝতে পারে যে সেই পারফরমেন্সটার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন সচরাচর আমি পার্সোনালি যত নাটক ডিরেকশন দিই এগুলোর মানে পরিকল্পনার কাজটা আমি করতে পছন্দ করি, মানে ইন টার্মস অফ সেট ডিজাইন, লাইট ডিজাইন, কস্টিউম, প্রপস, মাস, মিউজিক, এটাতেও মানে ওলট পালট কোনো কিছু হয়নি, সব ডিজাইন আমিই করেছি। কিন্তু এখানে শিল্পকলার একটা ভাগ করে দিয়েছিল যে নির্দেশক 35,000 টাকা, সহকারী 15,000 টাকা, সেই নানান টাকা, আমি ওটা সব কিছুই করেছি। কিন্তু আমি ওই জায়গার যে স্টেজ ম্যানেজার, স্ক্রিপ্ট রাইটার, ওনারা তো একটা পেমেন্ট পাচ্ছেন, কিন্তু তারপরেও হচ্ছে যে ওনারা আমি দেখেছি যে আরও অনেক বেশি সময় দিচ্ছেন। একজন নাট্যকার কিন্তু উনি হচ্ছে যে আর্টিস্টদের পিছনে পিছনে দৌড়াচ্ছেন, ফোন দিচ্ছেন, করছেন। তো
তখন আমরা ওখানে এই ক্রিয়েটিভ টিমটার একটা আলাদা একটা রেস্টুরেন্টে আমরা মিটিং করি আর কি। এখানে জ্যোতি সুমনদা আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ওরা ছিল। আমি তখন বললাম যে এই সকল ডিজাইন সকল কিছুই আমি করব, কিন্তু এর তো আলটিমেটলি যে যোগান দেওয়া উপাদানটা যোগান তো আপনাদেরকেই দিতে হবে, তার মানে এক অর্থে ডিজাইনার আপনিও। হ্যাঁ, তো এই বিষয়গুলো থেকে আমি সেট ডিজাইন, লাইট ডিজাইন, কস্টিউম ডিজাইন, প্রপস, মাস্ক এবং সাউন্ড ডিজাইন, মিউজিক ডিজাইন, এই সকল কিছু হচ্ছে কি ওনাদেরকে ডিস্ট্রিবিউট করে ওনার নাম আমি ট্যাগ করে আপনি করেছি আমি। এখন আমি আলটিমেটলি তো আর এটা তো যা হয়, এখন আমি ডিজাইন করেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে এটা তো 70 জনের, এখন 70 জন বা 80 জন পারফর্মারের পোশাক আমি ডিজাইন করলাম, কিন্তু একজন যদি ওই এলাকার একজন যদি ডিজাইনার সে যদি বা একজন কেউ যদি মনে করে যে না আমি ডিজাইনার, যেহেতু আমার নামটা দিয়েছে, তার মানে হচ্ছে যে তার একটা আগ্রহ থাকবে এই 70-80 জনের পোশাকটাকে জোগাড় করা, কেনাকাটা করা, দৌড়াদৌড়ি করা। তার মানে এইটা কিন্তু এইটা আমি দেখেছি যে এইটা কোনো অংশে এটা আমি আপনার আপনি গবেষণায় উল্লেখ করতেও পারেন, বা এটা আপনি আপনি ভেবে দেখবেন বিভিন্ন স্পেসে এরকম হয়েছে যে এইটা যে নাটকটা নির্মাণ করেছেন বা যিনি ডিরেকশন দিয়েছেন তার ব্যক্তিক একটা আয়ের উৎস হিসেবে দেখেছেন। কিন্তু সচরাচর যারা কাজ করতে গিয়েছে তারা কেউ তো আর প্রান্তিক না, কেউই গরিব না, কিন্তু দেখা গিয়েছে যে সে একাই হচ্ছে যে 4টা-5টা ডিজাইন সব তার নাম সব শেষমেশ দেয় কি হলো তাতে হচ্ছে যে সে হয়তো বা 1-1.5 লাখ টাকা সে ওখান থেকে নিয়ে আসলো। কিন্তু মানে আমার কাছে মনে হয়েছে যে এটা পরিবেশ থিয়েটার, এটা অনেক মানুষের সংযুক্ত শ্রম যুক্ত হয়েছে, এই বিষয়গুলো ডিসেন্ট্রালাইজড হওয়া দরকার। তো ওইটার আমি ফল খুব ভালোভাবেই পেয়েছি, যার ফলে হচ্ছে যে একদম শেষ মুহূর্ত পর্যন্ত ওখান থেকে ফিরে চলে আসা পর্যন্ত, বাসে ওঠে বসার পর্যন্ত, মানে পারফর্মার থেকে শুরু করে টেকনিক্যাল সাপোর্টিংয়ে সবাই যারা ছিলেন শেষ মোমেন্ট পর্যন্ত হচ্ছে যে আমাদের সাথে ছিলেন আর কি। মানে এটার খুবই মানে দারুণ একটা রিপারকেশন হয়েছিল। অনেক দর্শক ছিল, আমি ওখানে লিখেছি 2000, আদতে ওখানে পরবর্তীতে জানা যায় যে এটা প্রায় 6000-এর মতো অডিয়েন্স ছিল, প্রচুর দর্শক, হিউজ। তো আপনার এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ ছিল। আর বিষয়টা হচ্ছে কি যে আমরা যেটা করতাম যে ডে টাইমের ভিতরে মূল কাঠামোটা দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা আর ইনডোর বা ওই ইসের ভিতরে আমরা থাকিনি, যেহেতু যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় দেখা গেছে যে এই পারফর্মাররা প্রায় যে আড্ডা দেয়, বা হচ্ছে যে স্কুল ছুটি বা কলেজ ছুটির পাশে ওখানে যে সে যে আড্ডা দিচ্ছে, তার পাশে রেস্তোরাঁ আছে বা আছে, প্রতিদিনই তারা দেখছে, কিন্তু এই বিষয়টাকে বিশেষভাবে দেখার উপলক্ষটা হয়তো বা হয়ে ওঠেনি। এর জন্য আমরা কিছু ইন্টারেস্টিং পরিভ্রমণের ব্যবস্থা করেছি, যেরকম সেটা সকাল টাইম রেখেছি। কোনোদিন দেখা গেল যে আমরা একদম মানে ফার্স্ট আওয়ার সকালবেলায় সেখানে খালি পায়ে যে আমরা হাঁটলাম বা ঘুরলাম, বিচরণ করলাম, টেক্সটটাকে কেউ হচ্ছে যে বললাম যে এটা ওপেন, তুমি যদি মনে করো যে হ্যাঁ তুমি তোমার টেক্সটটাকে তুমি তোমার মতো করে পড়বা, তুমি তোমার মতো করে মনে করবা এই যে ভুরভুরিয়া যে লেখাই আছে যে ভুরভুরিয়া জলরাশি রক্তিম জলরাশি দিয়ে চলে যায় লাশ এর লস্কর বিভিন্ন জনতার হচ্ছে যে লাশ পড়ে আছে, লাশ ভেসে যাচ্ছে, সেই ভুরভুরিয়া তো জল সেটা তো আছে, সামনেই আছে, তুমি যদি পানিটাকে ছুঁয়ে দেখতে চাও ছুঁয়ে দেখো, তুমি যদি গাছের নিচে যদি বসতে চাও বসে দেখো। যে আমাদের নাটকটার নাম ছিল রক্তাক্ত বটের আখ্যান, এই নামটা আবার দিয়েছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এখন পিএইচডি করছেন সহকারী অধ্যাপক শাহমান মৈশান, রিনাউন্ড শিল্প সমালোচক এবং হচ্ছে নাট্যকারও বটে আর কি, আমার বন্ধু বরেশু। তো এই নাটকটার নাম কিন্তু উনি বার্মিংহামে, ওনার সাথে আমি করি যে নাটকের নামটা আসলে কি হওয়া উচিত, মানে এর সকল হিস্ট্রি সকল ঘটনা উল্লেখযোগ্য বিষয়গুলো ঘটেছে ওই বট গাছের নিচটাকে কেন্দ্র করে, এবং তার পাশ থেকেই ভুরভুরিয়া জলরাশি চলে গিয়েছে, তো ওই যে আইটা যে খালটা চলে গিয়েছে আর কি। তো আপনার এরকম ওই
ওই যারা পার্টিসিপেন্ট যারা থাকে, এইটা পরিবেশ থিয়েটারের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। ওই স্থানিক ইতিহাস এবং বৈশিষ্ট্যটার সাথে আমি পারফর্মার, অভিনেতা না, আমি ব্যক্তি হিসেবে আমার মনোদৈহিক জায়গার যে সংশ্লেষটা হওয়াটা খুব বেশি জরুরি দরকার। এর জন্য আমরা যেটা করতাম কি, আমরা যতই বিভিন্ন সময় রিহার্সেল করি না কেন, ওটা আমরা গ্রুপ গ্রুপ ধরে ওই যে অটোতে করে, আমরা এরকমও হয়েছে একদম দুপুরবেলায়ও গিয়েছি আর কি, একদম ভরা, মানে টাফ, একদম মাঝ দুপুরে, যদিও শীতকাল ছিল, মানে 12টা 1টার এই টাইমেও আমরা গিয়েছি ওখানে, আবার সন্ধ্যার পরেও গিয়েছি, এটা পরিবেশ ফিল করার জন্য। হ্যাঁ এটা তো মানে জরুরি দরকার, কারণ ওইখানে যখন ঘটনা যখন ঘটেছে, ওখানে তো আর একটা ছোট্ট মোমেন্টে ঘটে নাই, নানান সময় ওখানে ক্যাম্প ছিল, হ্যাঁ, যার ফলে হচ্ছে ওই জায়গায় ইনসিডেন্টগুলো বিভিন্ন সময় ঘটেছে। তো ওই এখন আমি পারফরমেন্স করতে যাচ্ছি পরিবেশ থিয়েটার, এখন ওই পরিবেশটাকে যদি না বুঝতে পারি এবং ওই পরিবেশটা ওই ঐতিহাসিক প্রেক্ষাপটে কেমন ছিল, তাহলে সেটার ধারে কাছে আমি যেতে পারবো না। তার মানে ওই জায়গায়, যে জায়গাটায় আমি অভিনেতা অভিনেত্রী হিসেবে পারফর্ম করছি, সেই মাটিটার গন্ধটাও আমার জন্য গুরুত্বপূর্ণ, সেই ঘাসের ছোঁয়াটাও গুরুত্বপূর্ণ। এর জন্য খালি পায়ে হেঁটেছে, পানিটাকে ছুঁয়েছে, বটগাছটাকে দেখেছে, ওটাকে যে ছুঁয়ে দেখেছে, নানান রকম জায়গাটাতে। তার মানে হচ্ছে যে এইটাকে যদি আপনি বলতে চান যে এটা একটা নতুন বিষয় হতে পারে যে পরিবেশ এবং অভিনেতা, পরিবেশ এবং অভিনেতার যে মনোদৈহিক সংশ্লেষ, এটা খুবই জরুরি দরকার পরিবেশ থিয়েটারের জন্য। কারণ এখানে আর শেষমেশ নির্দেশক এবং সাহিত্যের আর কোনো গুরুত্ব থাকে না, এখানে শুধুমাত্র গুরুত্ব হয়ে ওঠে ইতিহাস, এবং সেই ইতিহাসটা তখনই প্রাঞ্জল এবং তখনই অর্থবহ হয়ে ওঠে যখন এই সময়কার মানুষ ওই পরিবেশটাকে ওই ঐতিহাসিক প্রেক্ষাপটের জায়গা থেকে ব্যাখ্যা করার সুযোগ পায়। এবং এই ব্যাখ্যাটা শুধুমাত্র মৌখিক এবং লিখিত নয়, এটা মনোদৈহিক, শারীরিক উপস্থাপনের মাধ্যমে। এর জন্য হচ্ছে যে ওই পরিবেশ এবং অভিনেতার শরীর মনের যে সংশ্লেষটা হওয়াটা জরুরি দরকার। এই মানে আমার এই কাজের ভিতরে এই জায়গাটাকে সব থেকে বেশি আমি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। মানে আমি জানি যে আমি আমার যতটুকু বুদ্ধি আছে, যতটুকু আমার মনন আছে, সেই জায়গা থেকে আমি এই পারফরমেন্সের যে সো কল্ড যে রীতি যেগুলো আছে, যে আপনার রিদম, পিকচারাইজেশন, মুভমেন্ট, কম্পোজিশন, বা হচ্ছে যে কস্টিউম ডিজাইন, লাইট, গিমিক, সাউন্ড, এগুলো আমরা খুব দ্রুত, যেহেতু আমরা প্রফেশনাল, আমরা একাডেমিক, এগুলো আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। কিন্তু ওই জায়গাগুলোতে আমাদের ফার্স্টে কোনো ধরনের কোনো আমাদের মনোযোগ ছিল না, আমাদের মূল মনোযোগটা ছিল ওই পরিবেশ, ওই স্থানের সাথে স্থানিক সংশ্লেষটা ঘটানো অভিনেতার, এটাকে সব থেকে আমরা প্রায়োরিটাইজ করেছিলাম। তো সেইটার ফলটা আমরা খুব ভালো পেয়েছি, কারণ এক একজন পারফর্মারই এক পর্যায়ে স্ক্রিপ্ট রাইটার হয়ে ওঠে, মানে সে নিজেই বলছে তার মতো করে ইন্টারপ্রিটেশন, হ্যাঁ ইন্টারপ্রেট, কারণ তার তো অর্গানিক হয়ে উঠছে বিষয়টা, কারণ সে ওই যে আমরা তো ওই তার যে জাতীয়তা বোধ কাজ করতেছে, চিন্তা করার জায়গাটাকে কাজ করতেছে, মানে তাদেরকে কখনো মানে আমাদেরকে বলতে হয়নি যে, কারণ বিভিন্ন জন তো বিভিন্ন, একটা গ্রুপ যেরকম আছে যে নৃত্য গ্রুপে, আমরা জানি যে বাংলাদেশের নৃত্যের যে গ্রুপগুলো আছে তারা খুবই প্রফেশনাল, মানে মানি বা মানে সম্মানী ছাড়া তারা সময় দেয় না। কিন্তু আমার খুব প্রথম প্রথম দেখতাম যে ওরা এরকম একটা আচরণ করতেছে যে এখানে যে মিটিংটাতে আসলাম 2 ঘন্টা দিলাম, আমরা কতটুক পাইলাম বা কতটুকু আমি সম্মানই পেলাম। কিন্তু সব থেকে অদ্ভুত লাগছে যে সব থেকে বেশি অ্যাগ্রেসিভ, সব থেকে বেশি ইনভলভমেন্ট তাদের জায়গা থেকে খুবই দুর্দান্ত একটা পর্যায়ে, যে এইটা একটা বড় বিগ চেঞ্জ। মানে থিয়েটার তো যারা করে তারা তো আসছে বিষয়টার সাথে, তারা জানে বোঝে, নৃত্যের মানুষজন যারা ছিল তারা তো আর এই বিষয়টাকে এরকম ভাবে জানে না, যে এটা একটা ভিন্ন রকমের অ্যাচিভমেন্ট ছিল। তার মানে কি, এইটা যে গুরুত্বপূর্ণ, এটা যে মানে দেশের জন্য গুরুত্বপূর্ণ, জাতীয়তা বোধের চিন্তার জায়গা থেকে গুরুত্বপূর্ণ,
সেই জায়গাটা তার ভিতরে ক্রিয়া করেছে, কাজ করেছে বিধায় হচ্ছে যে তার ইনভলভমেন্টসটা ওই জায়গাটাতে খুবই দুর্দান্ত হয়ে ওঠে আর কি। এবং তারা তো ডান্সার, একজন পারফর্মারের যদি ডান্সিং কোয়ালিটিটাকে যদি আমরা যদি থিয়েটারে যদি প্রপারলি কাজ করতে পারি এবং সে যদি থিয়েটার অ্যাক্টর হয়ে ওঠে, তাহলে এই দুটোর সংমিশ্রণটা কিন্তু খুবই দুর্দান্ত হয়ে ওঠে। তো সেই জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কম্পোজিশনাল জায়গাও খুবই স্বল্প সময়ের ভিতরে আমরা করতে পেরেছিলাম নানান রকম। তো আমাদের স্মরণ করতে হয় ওখানে যে স্কুল টিচার। হ্যাঁ প্লিজ প্লিজ, এই যে এখানে আছে। সরি স্যার। না 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 ঠিক আছে। তার মানে এটা একটা পয়েন্ট গেল যে পরিবেশ এবং স্থানিক গুরুত্বের সাথে অভিনেতার যে সংশ্লেষ, তার মনোদৈহিক যে উপলব্ধি এবং ব্যাখ্যা বিশ্লেষণের জায়গাটা যাতে পোক্ত হয়, সেই জায়গা থেকে এটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে যে যেটা দাঁড়ায় সেটা, ওগুলো তো একটা প্রক্রিয়া আছে যে টোটাল পারফরমেন্সটাকে মুখস্থ করা বা হচ্ছে যে এটাকে ডেভেলপ করা। এই ডেভেলপমেন্টের সময় নানান ধরনের যে উইংসগুলো আছে, নৃত্য গীত বাদ্য যে বিষয়গুলো আছে এবং ডিজাইন, এই বিষয়গুলো হচ্ছে যে সকলের অংশগ্রহণে হচ্ছে যে এই বিষয়গুলো দাঁড়াতে ছিল। এবং গুরুত্বপূর্ণ একটা জায়গা হচ্ছে যে আমি স্কুলটার নামটা ভুলে গিয়েছি, সম্ভবত ওইখানে বোধহয় ছিল, এটা আমি আপনাকে পরে আমি জানিয়ে দিতে পারবো, বা গোবিন্দ দাকে যদি একটু ই করেন যে ওই যে স্কুলটাতে রিহার্সেল হয়েছে সেই স্কুল, এবং সেই স্কুলের প্রিন্সিপাল হি ওয়াজ সো নাইস পারসন এবং দুর্দান্ত সাপোর্ট ছিল। আমরা ওদের হল ঘরটা আমাদেরকে দিয়ে দিয়েছিল, কিন্তু আমরা দেখলাম যে হল ঘরের ভিতরে একটা, আমাদের যত কষ্ট হোক আর যাই হোক, হল ঘরটার ভিতরে আমরা রিহার্সাল করবো না। আমরা যাই যতটুকু যাই করি না কেন, সারাদিন আমরা যাই করি না কেন, আমরা স্কুলের মাঠটাকে ব্যবহার করবো আর কি। তো এইটা একটা দীর্ঘ সময় হচ্ছে যে ওই স্কুলের মাঠ রেগুলার ব্যবহার করা, এবং ওখানে নানান ধরনের প্রোগ্রাম থাকে, এইসব সকল কিছুকে অনেক মানে কষ্টও হয়েছে তাদের আর কি, ব্যত্যয় ঘটেছে। টিকা প্রোগ্রাম, সাক্ষরতা, কি কি নানান ধরনের সরকারি প্রোগ্রাম থাকে যেগুলোতে মাঠ ব্যবহার করা প্রয়োজন। আমরা দেখেছি যে বারান্দায় খুব কষ্ট করে চিকন করে লাইন ধরে দাঁড়িয়ে তারা কাজগুলো করেছে। কিন্তু উনি খুবই মানে শিল্পমনা এবং হচ্ছে খুবই আধুনিক মনের মানুষ। আমাদেরকে সাউন্ড সিস্টেম, নির্দিষ্ট বিরতিতে চা পান করানো, নানান ধরনের সাপোর্ট ওই প্রিন্সিপাল স্যার, হেড স্যার আমাদেরকে দিয়েছেন, এবং আমরা কাজ করার খুবই সুন্দর একটা স্পেস ছিল। তার মানে হচ্ছে যে মানে পার্টিসিপেটররাও হচ্ছে যে ফুল টাইম রিহার্সালটাও করেছে খোলা আকাশে। হ্যাঁ, ওরা আমরা ইনডোরে থাকিনি আর কি। তো এবং বড় স্পেস, এবং আমরা নানা ধরনের ডামি সেটগুলো, যেটা আমরা ওইখানে যে সেটিংসটা থাকবে, যে ধরনের বিষয়টা থাকবে, সেগুলোর কিছু ডামি সেট আমরা স্কুলের বেঞ্চ টেবিল বাঁশ নানা ধরনের বিষয় দিয়ে আমরা ডামি তৈরি করে ফেলেছিলাম। ইন্টারেস্টিং বিষয় যে এই পারফর্মারদের ভিতরেই মূর্তি তৈরি করার কারিগর ছিল। হ্যাঁ, মানে প্রতিমা তৈরি করার কারিগর ছিল। আমরা এটা একটু পরে আসতেছি যে স্থানিক জায়গাটাকে কিভাবে আমরা অর্থবহ করার জন্য যে স্পেস ডিজাইন, মূলত এটা তো সেট ডিজাইন না, স্পেস ডিজাইন, যে স্থানটাকে যে আমরা যে পরিকল্পনা করি বা যেভাবে আমরা তৈরি করি, সেক্ষেত্রে আমাদের একজন পারফর্মার দেখা গেছে যে একজন পেইন্টিংসে খুব ভালো, আমাদের প্রায় হচ্ছে যে প্রায় 150 হাত, 150 ফিট একটা শাড়ি সে একা একজন দুজন রং করে ফেলতেছে। একজন হচ্ছে যে প্রায়, এটা খুবই কঠিন কাজ, প্রায় 70-80টা মুখোশ, কঙ্কালের মুখোশ, এক একটা এক এক রকম আর কি, মানুষের মাথার খুলি, এটা তৈরি করে ফেলেছে 2 দিনের ভিতরে। হ্যাঁ, এটা আমরা ওটা প্ল্যানিং এর ভিতরেই ছিল যে আমরা এই মাঝ ইসেটে যে সেকেন্ড পর্বে আমরা যখন গেলাম, ওই টাইমটা ছিল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, যে একদিক থেকে পারফরমেন্সও দাঁড়িয়ে আছে, একদিক থেকে যেহেতু আমাদের ডিজাইনার গুলো আমরা হচ্ছে যে ভাগ করে দিয়েছি, এবং তাদের আন্ডারে আবার হচ্ছে যে সাব টিম তৈরি হয়ে গিয়েছে। আমরা পরিষ্কার বুঝে গিয়েছিলাম যে এরা এই দিক থেকে মানে ক্যাপাবল। তো যার ফলে হচ্ছে যে এই যে পরিবেশের যে পরিবেশ স্থান পরিকল্পনার যে কর্মকাণ্ডগুলো, ডিজাইনের যে কাজগুলো, এগুলোও খুব সাইমultaneously পাশাপাশি খুব দ্রুত গতিতেই আগাচ্ছিল। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এখন এই পরিবেশ, যে এখন প্রশ্ন হচ্ছে যে এই পরিবেশ থিয়েটারটাকে, পরিবেশ, ওই পরিবেশে যে আমি যে পরিবেশ থিয়েটারটা করব, এইটা কেন করছি এটা পরিষ্কার, কিন্তু
এইটা যে বর্তমান দর্শকের সামনে কিভাবে উপস্থিত হবে, কন্টেন্টের জায়গা থেকে আমরা পরিষ্কার। এখন মূল বিষয়টা হচ্ছে লোকে ভিজুয়াল জায়গা থেকে, দৃশ্যগত জায়গা থেকে এখন আমাদেরকে একটা দর্শনগত জায়গায় আমাদের সেটেলড হওয়া উচিত, আমাদের স্থির হওয়া উচিত। এখন সেই জায়গা থেকে আমি আমার ব্যক্তিগতভাবে একটাই ছিল যে প্রচলিত যে জনগোষ্ঠী, তারা প্রচলিত থিয়েটার সম্পর্কে তাদের একটা ধারণা আছে, না তারা দেখেছে বা কেউ কেউ দেখেছে, কেউ কেউ দেখেনি, সেটা একটা বিষয় আছে। 2 নম্বর যে বিষয়টা যে কাজ করে যে ওই যে স্থানিক গুরুত্বটা তো শেষমেশ। তোমার একটা সরি টু ডিস্টার্ব, তুমি একটা ডিউটি মনে করো করতে পারবে কিনা, তোমার একটা ইয়ে 5 তারিখ 5 হ্যাঁ স্যার। তো এইটা যে মানে এই বর্তমান সময়ের দর্শকটা এই পরিবেশ থিয়েটারটাকে কিভাবে দেখবে, আমার অবশ্যই ওই বিষয়টা কখনোই কাজ করেনি যে এটা যেন পথ নাটক না হয়ে যায়, আবার এটা যেন মঞ্চ নাটকের মতোই একটা শৈল্পিক আবহ তৈরি করাটাও যেন না হয় যেটা উন্মুক্ত জায়গায় মঞ্চ নাটকের মতো কোনো কিছু করছে। এখন মূল উদ্দেশ্যটা ছিল যে ওই ইতিহাসে ওই সময়টাতে যা এই বধ্যভূমিতে ঘটেছে সেইটার ইম্প্যাক্টটা এই জেনারেশনকে যাতে এরা যাতে মানে বুঝতে পারে, এটা একটা খুব মানে গুরুত্বের জায়গা ছিল। আর একটা বিষয় হচ্ছে যে যারা বেঁচে আছেন তাদের কাছেও যেন এই উপস্থাপনাটা অর্থবহ হয়, নিছক যেন একটা মানে নাটক নাটক খেলা যেন না হয়ে যায়, সেইটা একটা বিষয় ছিল। এখন নান্দনিক জায়গা থেকে যেরকম রক্তাক্ত বটের আখ্যান, ওইটার নিচে হচ্ছে একটা বাচ্চা ছেলেকে আলকাতরা দিয়ে জীবন্ত পুড়িয়ে মারা হয়েছিল, এই দৃশ্যটা নাটকের শেষের দিকটাতে থাকে আর কি। কিন্তু এটা দেখা যায় যে অনেক দূর থেকে হচ্ছে দেখা যায় যে একটা প্রসেশনের মতো করে আসে, একটা শাড়ি ধরা থাকে, সব পারফর্মাররা, ওটা একটা স্টার্টিং মানে হ্যাঁ হ্যাঁ আপনি ট্যাবলেট ওটা কাজ মানে নাম্বারটা মতো ইয়ে আছে, জাস্ট ইয়ে করতে হবে, ঝামেলা নাই তেমন, সমস্যা নেই। আপনি আর সায়েন্স আর হলো কি। কিন্তু আমি কাজ একটু আগে রাখতেছি, কাজ আগে রাখবো। আমার কিন্তু খুব বাজে অবস্থা, ভয়ঙ্কর অবস্থায় আছে আর কি, পার্সোনালি আর কি। আচ্ছা মানে ওই মানে বসে কাজ করা, আমি স্যার কাজ আগে রাখবো, আমি কাজ আগে রাখবো, আপনি আর ইয়ে দিয়ে দিন তাহলে। স্যার ওই যে থার্ড এক্সামিন হয়েছে তো ওটা লিখুন স্যার, একটা খাতা দিচ্ছি, আপনার সাইন লাগবে একটা। আচ্ছা আচ্ছা। তো আপনার এখন কি জানি কোন জায়গাটায় যেন ছিলাম, ওই বাচ্চাকে যে আলকাতরা দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তো তো এটা হচ্ছে যে ওই যে শাড়ি নিয়ে আসে ছবিতে, যেরকম দেখেছেন ওর ভিতরে নানান ইতিহাস, বিভিন্ন যে ইতিহাসের সালগুলোকে জাস্ট লেখা আর কি। এটা মূলত হচ্ছে যে একটা স্টার্টিং, দূর থেকে একটা প্রসেশন আসতেছে। একটা ফিলোসফি সবসময় কাজ করা হয়েছে যে ওই স্থানটাতে যাওয়ার পর দেখা গেছে যে একটা খাল আছে, এই খালটাকে নিয়ে একটা ইতিহাস আছে, আর একটা স্পেস আছে, এবং ওই স্পেসের পাদদেশে হচ্ছে যে একটা বট গাছ আছে, মূলত এই জায়গাটাতেই ঘটনাগুলো ঘটেছিল। তো এখন এখানে হচ্ছে যে দর্শক কোন জায়গাটাতে বসবে সেটাও গুরুত্বপূর্ণ বিষয়। আবার এখানে আমি এটাও চাইনি যে দর্শক হচ্ছে যে একদম যে স্পেসটাতে ঘটনা ঘটছে সেই স্পেসটাতে পরিভ্রমণ করে করে হেঁটে হেঁটে হচ্ছে যে প্রথম দিকটা এরকম একটা চিন্তা কাজ করতেছে। পরে ভাবলাম যে যাই ঘটুক না কেন এই স্পেসের ঘটনাটা যে দেখতেছে এটা একটা ইতিহাস দেখতেছে, এবং এই ইতিহাসের সাথে বর্তমান সময়টার কিন্তু একটা ভাবনাগত দূরত্ব তো আছেই। ওটা তো একটা পর্যায়ে কিছুটা হলেও ফিকশনাল জায়গা তৈরি করে, গল্পের জায়গা তৈরি করে মস্তিষ্কের ভিতরে। কারণ আমার জীবনে ঘটে যাওয়া বিষয়টা একসময় আমার নিজের কাছেই গল্প হয়ে ওঠে একটা সময় এসে। তার মানে ওইটারও একটা গুরুত্ব আছে, একটা ফিকশনাল অনুভূতিটা যদি কাজ করে তাইলে হচ্ছে যে মানুষের কল্পনার জায়গা থেকে সেই কল্পনার বুদবুদটা আরো বেশি করে হয়, এবং সে আরো বেশি দেখতে পায়। হ্যাঁ, এই যার জন্য হচ্ছে যে ওই ওই স্থানটাতেই ঘটনা ঘটতেছে, দর্শক দেখতেছে, কিন্তু দর্শক যাতে ওইটার ভেতরে যাতে না ঢুকতে পারে, পরিবেশটাকে টোটাল জিনিসটাকে সে সামনে থেকে দেখছে, সেরকম জায়গা থেকে হচ্ছে যে আপনার ওই খালের এই পার্টটাতে হচ্ছে যে আমরা এবং খালের মূল পারফরমেন্সটা হচ্ছে খালের ওই পার্টটাতে,
এবং দর্শকরা বসেছে এই পারে, আবার এই খালটা জুড়েও পারফরমেন্স হয়েছে। কিন্তু আবার ইন্টারেস্টিং বেশি বিভিন্ন সিনের সময় দেখা যাচ্ছে পিছন দিক থেকে ব্রিজ আছে বা ইয়ে আছে, ওটা দর্শকরা হঠাৎ করে বুঝতে পারছে যে তাদের ভেতর থেকে পারফর্মাররা চলে যাচ্ছে, বা দেখতেছে যে পিছন দিকে তাকিয়ে দেখতেছে যে ওই দিক থেকে আসতেছে, যাতে তারা এটাও যাতে অনুভূত যাতে হয় যে তারা আসলে ওই পরিবেশটার ভেতরেই আছে। কিন্তু টোটাল বিষয়টা হচ্ছে বেশি গুরুত্ব পেয়েছে হচ্ছে ওই দিকটাতে। কিন্তু সারাউন্ডিংস গুলো নানান সময় নানানভাবে ব্যবহার হয়েছে, পিছন থেকে এসছে নানান ধরনের কার্যক্রম হয়েছে। তো আপনার এটা যেরকম ওই বট গাছ থেকে অনেক উপর থেকে হচ্ছে যে এরকম আপনার ব্ল্যাক ছোট্ট রশি হুকে দেওয়া থাকে, এবং এরা প্রসেশন সবাই মাথার খুলি নিয়ে আসে, এবং সেই খুলি হচ্ছে যে ওই হুক গুলোতে ঝুলিয়ে দেয়, এবং পরে তাদের ঘাড়ে যে লাল উত্তরীয় থাকে সেটা হচ্ছে যে ওই খুলিগুলোর এবং সে সাথে পরিয়ে দেয় আর কি। পরে এটা দেখা যায় যে পুরো বটগাছ থেকেই খুলি এবং হচ্ছে রক্তাক্ত বটের আখ্যান নামটা প্রাসঙ্গিক হয়ে ওঠে এবং সেই স্পেসটা প্রাসঙ্গিক হয়ে ওঠে। এটা একটা জায়গা যে নান্দনিকতা এবং শৈল্পিক যে দৃষ্টিভঙ্গি সেটা ইতিহাস এবং স্থানের সাথে কিভাবে মানে সম্পর্কটা তৈরি করতেছে এবং সংশ্লিষ্টতা তৈরি হচ্ছে, এইটা আমার কাছে মনে হয়েছে যে এটা গুরুত্বপূর্ণ, যে স্থানটাকে আমি কিভাবে উপস্থাপন করছি, সেই জায়গাটায় আপনার শৈল্পিক জায়গাটাকে আমি কিভাবে এটার সাথে আপনার সংযুক্তটা হচ্ছে, তাহলে কি এটা একটা সাথেই হবে। একটা সাইন করে একটা আসবে, তারপরে দিব, তারপরে ডিফারেন্সটা ক্লিয়ার আছে। তো এই জায়গাটা গুরুত্বপূর্ণ যে আমি যে পরিবেশটাকে দর্শক প্রতিদিন দেখছে এবং সেই জায়গাটাকে আমি হিস্টোরিফাইড জায়গাটায় আমি যখন এখানে যখন উপস্থাপন করছি, তার মানে হচ্ছে যে সেই ইতিহাসটা কিছুটা হলে এই জেনারেশনের জন্য ফিকশনাল হয়ে উঠেছে, গল্পময় হয়ে উঠেছে। এবং তার মানে হচ্ছে যে সেই জায়গাটাতে রিয়েল যা যা ঘটেছে সেটা সেটা যদি আমরা অনুকরণ করতে যাই সেটা অনুকরণ হবে না। কারণ তার মানে হচ্ছে যে সেটাকে হুবহু অনুকরণ করতে যাওয়াটাও বোকামি। তার মানে সেই টাইমটাতে যেটা ঘটেছে সেই ঘটনাটার অনুভূতিটাকে হচ্ছে যে আমি যদি ক্যারি করতে পারি আমার শৈল্পিক প্রসেসের মাধ্যমে, সেটা গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটাতেই একটা পথনাটকের থেকে পরিবেশ থিয়েটারটা কিছুটা ভিন্নতর হয়ে ওঠে। হ্যাঁ, যার ফলে হচ্ছে পরিবেশ থিয়েটারে শিল্প তো থাকতে হবে, নান্দনিকতা যে থাকবে না তা না। নান্দনিকতা থাকার এইটা প্রধান কারণটা যেটা আমার কাছে মনে হয়েছে, কারণ আমি তো পরিবেশ থিয়েটারটাতে একটা হিস্ট্রি নিয়ে কাজ করতেছি। ব্রেক্ট যেরকম বলেছে যে হিস্টোরিফিকেশন যেটা করেছে যে পূর্বের ঘটনাকে বর্তমান আসপেক্টের জায়গা থেকে হচ্ছে যে দেখিয়ে বর্তমান আসপেক্টটাকে হচ্ছে ব্যাখ্যা করেছে, যাতে করে অনুভূতি যাতে ওইটার সাথে যাতে যুক্ত না হয়, সেটা একটা বিষয়। এরকম কোনো উদ্দেশ্য যদি পরিবেশ থিয়েটার হয় তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আমরা হচ্ছে যে একটা মুক্তিযুদ্ধ বা একটা হত্যা, একটা গণহত্যার বিষয়টা যখন ইতিহাসকে যখন তুলে নিয়ে আসছি, এটা তখন কিছুটা হলেও এই জেনারেশনের জন্য ফিকশনাল হয়ে উঠেছে। তার মানে শৈল্পিক অ্যাটিটিউড, নান্দনিকতার প্রকাশ এর ভিতরে থাকাটা জরুরি দরকার। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে এই বটগাছটাকে আমি তাহলে কিভাবে উপস্থাপন করব, আমি যে নাম দিলাম যে রক্তাক্ত বটের আখ্যান, এই নামটাই তো শৈল্পিক। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এই আখ্যানটা গল্পটা শুনতে আসছি, ওই পরিবেশ পরিস্থিতিটা দেখে যাতে দর্শক যাতে বুঝতে পারে যে হ্যাঁ নাটকের নামটা হচ্ছে রক্তাক্ত বটের আখ্যান, আমি সামনে দেখতে পাচ্ছি যে এই স্পেসটাই আমাকে একটা নাটক উপস্থাপনার সাথে সাথে স্পেসটা আমাদেরকে একটা গল্প বলে দিচ্ছে। হ্যাঁ, সেটা গুরুত্বপূর্ণ। আবার দেখা গিয়েছে যে সামনে যে জলরাশিটা যেটা ছিল, সে কিছু ইন্টারেস্টিং ফটোগ্রাফস আছে আর কি। সেই জলরাশির সামনে হচ্ছে যে আপনার ওই মাচা করা ছিল আর কি, কাঠের মাচা করা ছিল। একটা পর্যায়ে যখন হত্যা লাশ হয়ে যায় তখন দেখা যায় যে তিনজন পুরোহিতের মতো কলসি নিয়ে এসে যে হিন্দুদের যে করে আপনার ওই যে ঘটে যে আপনার ছায়ে যে ফেলে দেয়, এরকম হচ্ছে যে ফেলতে থাকে কিন্তু সেখানে ছাই পড়ে না, লাল রক্ত ভুরভুরিয়া। তখন বর্ণনায় আসতে থাকে যে ভুরভুরিয়া জলে এরকম রক্ত মিলেমিশে এরকম ভাবে চলে যায়। ইন্টারেস্টিং জায়গাগুলো তৈরি হয় আর কি। তো ওই জায়গাটাও আমাদের গুরুত্বপূর্ণ যে এই জলটাকে আমি এই সময় এসে কিভাবে দেখাবো, সেটা সেটা এখন
অনেক সময় অনেক কিছুই হতে পারতো, যে লাশ টাশ ওই রিয়েলিস্টিক জায়গা থেকে হচ্ছে যে আপনার ওই পানির ভিতরে পড়ে যাচ্ছে, দাপাদাপি হচ্ছে, গোলাগুলি হচ্ছে, অনেক কিছু এরকম দেখানো যেতে পারে। কিন্তু এটা একটা আমার অনুভূতি কাজ করেছে যে আমাদের বাংলাদেশে কটা মুক্তিযুদ্ধের সিনেমা আমাদের ভিতরে অভিঘাত সৃষ্টি করতে পারে। কিছু অভিঘাত সৃষ্টি করতে পারে, মানে খুবই অল্প, হাতে গোনা, আমরা নাম বলে বলে দিতে পারবো। আর যে চলচ্চিত্রগুলো ওরকমভাবে খুব বেশি অনুকরণ করতে গিয়েছে, তখন দেখা গেছে যে ওই অনুভূতিটাকে, ওই বিষয়ের, ওই ইতিহাসের গুরুত্বটাকে সে আর ধারণ করতে পারেনি। তো এই ভুরভুরিয়া জলরাশিতে অনেক কিছু না ঘটিয়ে যদি ওই বিষয়কার সময়টা যদি কথনের মাধ্যমে আসে, এবং হচ্ছে যে একটা পিকচার যদি ডেভেলপ করা যায়, এবং দর্শক যদি আসলেই ওই টুপটুপ আওয়াজটা যদি টের পায় যে এই যে জলের ভিতরে রক্তগুলো পড়ছে, এবং সেটা যদি সে ওই ফ্লাড লাইটের আলোতে যদি দেখতে পায় যে এই যে নিমিষের ভিতরে খালটা পুরো লাল হয়ে উঠলো এবং ভেসে চলে যাচ্ছে, এবং কিছু দূরে হচ্ছে যে সাদা বিভিন্ন মানে শ্রেণীর মানুষের লাশ পড়ে আছে, এবং হচ্ছে যে কর্পূরের গন্ধটা তারা যদি অ্যাসেন্স করতে পারে, পুড়ে যাওয়া, আমরা বেশ কিছু আগুন তখন ধরে যায়, এরকম মৃত্যুর কিছু ঘ্রাণ যদি সে যদি অ্যাসেন্সড হয় ওই মোমেন্টে, এবং ওই সময়টাতে যদি এরকম ধোঁয়ার ভিতর থেকে কিছু পুরোহিত যদি বের হয়ে আসে, যারা হচ্ছে এই মৃত মানুষের রক্তকে বহন করছে। আমরা তো এই রক্ত, এই তীব্র এই দহনকেই তো আমরা বহন করছি আজও। সেটাকে ঘাড়ে নিয়ে তারা ওই লাশগুলোর ভিতর থেকে, ধোয়ার ভিতর থেকে যখন বের হয়ে আসে, এটা একটা নান্দনিক অ্যাটিটিউড তৈরি হয়। কিন্তু তারপরে আমি খেয়াল করতে হবে, নান্দনিকতার খাতিরেই নান্দনিকতাটা যেন না আসে। এটা যাতে এই পরিবেশ থিয়েটারের যে ওই গুরুত্বের জায়গাটা, ওই দহনের জায়গাটা, ওই ইতিহাসের ওই ঘটে যাওয়া যে ইম্প্যাক্ট, সেটা যাতে এই সময় আমি এসে যাতে আমার ভিতরে এসে যেতে লাগে, তখন ওই নান্দনিক দৃশ্যটাই হয়ে ওঠে খুব জীবনের তাগিদে শিল্প হয়ে ওঠে। হ্যাঁ, ওইটা এই দুটোর হচ্ছে যে একটা মানে ইন্টারমিঙ্গেল হওয়াটা বা সংশ্লেষ হওয়াটা খুব বেশি জরুরি দরকার। ওইটা এরকম জায়গা থেকে হচ্ছে যে আমাদের টোটাল স্পেস ডিজাইন, কস্টিউম, স্পেস, সাউন্ড, সকল কিছুই আমাদের ওইটাই তাড়না ছিল যে এটা শুধুমাত্র নান্দনিকতার খাতিরে যেন নান্দনিকতা না তৈরি হয়। তার মানে এই কাজটার ভিতরে নান্দনিকতা অবশ্যই ছিল, শৈল্পিকতা অবশ্যই ছিল, কিন্তু সেটা ইতিহাসকে মানে তুলে ধরার খাতিরেই, এবং সেই অনুভূতিকে ধরার খাতিরেই হচ্ছে যে এই নান্দনিকতা। তো শেষমেশ এই নান্দনিকতাটা শুধু নান্দনিকতার জায়গায় থাকেনি, এটা জীবনের হয়ে উঠেছে, এটা হচ্ছে যে ইতিহাসের হয়ে উঠেছে। এটা খুবই আমার কাছে বিশেষ একটা প্রাপ্তি আমার কাছে মনে হয়, যে অনেক ধরনের কাজ করি কিন্তু যে এখনো আমার গুজবাম হয় আর কি, ওখানে পারফরমেন্সের পরে যখন মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন তারা যখন আসলো, ওনাদের ভাষা, ওই শ্রীমঙ্গলের ভাষা তো আমার জন্য একটু কঠিনই, তো ওরা ওনাদের মতো করে ভাষা থেকে আমাকে এসে জড়ায় ধরতেছে, কাউকে কাউকে দেখলাম যে অঝরে কাঁদতেছে, মানে লিটারেলি তারা হচ্ছে যে চোখ থেকে অঝরে কাঁদতেছে, এবং জড়ায় ধরে বলতেছে তুমি জানলা কেমনে। হ্যাঁ, মানে কথা, গল্পের ভিতর ঢুকে হ্যাঁ গেছে। হ্যাঁ, তুমি এইখানে যে এই এই যে ঘটনা তুমি জানলা কেমনে এত কিছু যে হইলো, মানে তারা তাদের মতো জায়গা থেকে হচ্ছে। এবং এই পারফরমেন্স হওয়ার পরে দীর্ঘক্ষণ প্রায় 1.5 থেকে 2 ঘন্টা তারা যায় নাই। হ্যাঁ, ওই অনেক দর্শক চলে গেছে, কিন্তু যারা রিয়েল মানুষ, যারা এই সময় যারা বেঁচে আছে, আমি দেখছি যে তারা মানে ওই ভুরভুরিয়ার ওই পাশ থেকে তারা পায়চারি করতেছে, হাঁটতেছে। এটা সেই সময়টাতে ফিরে গেছে। হ্যাঁ, তো এটা আমি তো দূর থেকে কুয়াশা, ডিসেম্বর মাস, আমি তো দেখতেছি, এবং টোটাল জিনিসটা দেখে তো হচ্ছে যে ওইটা আমার একটা ভিন্ন রকম অনুভূতির জায়গা তৈরি হয়েছিল, যে এটা নাটক টাটক সবকিছু বাদ দিয়ে আর কি, মানে এটা তারা তো যোদ্ধা, তারা তো ঘটনার ভিতর থেকে বেঁচে আসছে বা ইয়ে হচ্ছে, তাদেরই সাথের সঙ্গী হচ্ছে যে ওই স্পেসগুলোতে মারা গেছে, ভেসে চলে গেছে। ওই দিন রাতের বেলায় পারফরমেন্সের পর তারা পায়চারি করছে, তারা হাঁটছে,
কুয়াশা ছিল, শিশির ভেজা ঘাস ছিল, ঠান্ডা, শ্রীমঙ্গলের ঠান্ডা তো অনেক, অনেক। এবং ডিসেম্বর মাস হিউজ ঠান্ডা, প্রচুর ঠান্ডা, এবং রাত যত গভীর হচ্ছে যে পারফরমেন্সের পরে তত কুয়াশা সেখানে জেঁকে ধরছে, আর খোলা জায়গা তো একদম, এবং এর ভিতরে হচ্ছে যে ওই বয়স্ক ওনারা হচ্ছে যে দেখছি যে ওই শরীরগুলো হাঁটতেছে, চলতেছে, ফিরতেছে, ওইটাকে নিয়ে আমি আসলে ওখান থেকে ব্যাক করছি। মানে এইটা ছিল হচ্ছে যে আমার সব থেকে বড় উপলব্ধির জায়গা এখনো হচ্ছে যে, যার ফলে এইটা আমি তাহলে ব্যক্তিগতভাবে কি শিখলাম, জানলাম, বুঝলাম এই সময়কার সাথে, আমি ওইটাই জানলাম যে বেঁচে আছে তারা, এখনো মরে নাই। মরে নাই। হ্যাঁ, সুতরাং হচ্ছে যে জীবনে চলার পথে আর এই যে আমরা যে কাজকর্ম যে করি, নানান ধরনের দায়িত্ব যে পালন করি সেই করি, আহ, আমাদের অলিখিত অনেক গার্জিয়ান এখনো আছে, তাদেরকে শ্রদ্ধা করতে হবে, তাদের কথা মান্য করতে হবে, তাদেরকে মানে ভুলে গেলে চলবে না, যে ভুলে যাই আমরা রাজনৈতিক প্রেক্ষাপটে, ভুলে যাই, বা হচ্ছে যে সমাজ পরিচালনার ক্ষেত্রে তাদেরকে ভুলে যাওয়া হয়, এটা ঠিক না। এটা যে ঠিক না, এই উপলব্ধিটাকে নিয়ে আমি ব্যাক করতে পারছি ওই দিন, এটা আর কি একটা জায়গা ছিল আর কি। স্যার একটা বিষয় হচ্ছে যে এই আপনি যে কাজ করেছেন, তো এখানে যদি ডিজাইন সম্পর্কে বলতেন যে ডিটেলস, যে কস্টিউমটা কেমন ছিল, রিয়েলিস্টিক ছিল না পজিটিভ ছিল, বা হ্যাঁ, মানে এটা কস্টিউমগুলো ছিল হচ্ছে যে আপনার বেশিরভাগই রিয়েলিজম ছিল, আমরা ওই সময়টাকে ধরার চেষ্টা করেছি, এবং ওইখানে আপনার তো যে চা শ্রমিক গ্রুপ ছিল, টি এস্টেট ম্যানেজার ছিল, ওই টাইমটাতে যে ধরনের পোশাকগুলো ছিল সেই পোশাকগুলোকেই আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি, কিন্তু এই পারফরমেন্সে আমরা জানি যে প্রেজেন্টেশন, সারা পৃথিবীর সকল পরিবেশনাকে দুই ভাগে ভাগ করে ফেলা যায় সহজে, একটা প্রেজেন্টেশনাল, একটা রিপ্রেজেন্টেশনাল, কিন্তু এই পারফরমেন্সটার ভিতরে দুটো ভাগই ছিল, প্রেজেন্টেশনাল ছিল, রিপ্রেজেন্টেশনালও ছিল। তো রিপ্রেজেন্টেশনাল যে জায়গাগুলোতে ছিল সেই চরিত্রগুলো রিয়েলিস্টিক চলে আসছে, ঘটনা ঘটে যাওয়ার ফলে ইম্প্যাক্ট হিসেবে যখন কোনো কোরিওগ্রাফি চলে আসতেছে, কোনো বর্ণনা ন্যারেশন চলে আসতেছে, তখন আপনার যে চরিত্রগুলো আসতেছে তখন হচ্ছে যে আপনার এই সাইস্টিক রিয়েলিজমে চলে যাচ্ছে কখনো, বা হচ্ছে সিম্বলিজমেও চলে গেছে কোনো কোনো ক্ষেত্রে, গ্রিন কালারের এক ধরনের সিম্বলাইজ করা হয়েছে, রেড সিম্বলাইজ করা হয়েছে, হোয়াইট সিম্বলাইজ করা হয়েছে, যেরকম হচ্ছে যে একটা সবাই মারা গিয়েছে, অনেক ধোঁয়া, মৃত্যুর গন্ধ, অন্ধকার রাত, এর ভিতর থেকে দেখা যাচ্ছে যে 6 জন 7 জন মানে হচ্ছে যে কফিন লাশ হাঁটছে, ঘুরছে বেগুনি আলোর ভিতরে, এবং ধোঁয়ার ভিতরে এরা হাঁটছে, ঘুরছে, এর ভিতর থেকে ওই 3টা পুরোহিত খালি গায়ে, সাদা ধুতি আর কালো কলসি নিয়ে তারা বের হয়ে আসতেছে। এটা তো সার্লিস্টিক একটা জায়গা বা এক্সপ্রেশনিস্ট একটা জায়গা চলে আসে কস্টিউমে, কিন্তু আবার যে লাশগুলো পরে আছে সেগুলো হচ্ছে যে তাদের রিয়েলিস্টিক ড্রেস, নিমিষের ভিতরে তাদের উপরেও হচ্ছে যে সাদা একটা কাপড় চলে আসছে, প্রত্যেকের উপরে টোটালটা মিলিয়ে হচ্ছে যে একটা শ্মশানের মতো লাগছে, তখন তো হচ্ছে যে ওটা তো প্রেজেন্টেশনাল জায়গায় চলে গেল। তো এরকম প্রেজেন্টেশনাল রিপ্রেজেন্টেশনাল দুটোরই একটা মানে সংশ্লেষ ছিল আর কি। কোরিওগ্রাফির ক্ষেত্রে আপনি স্যার কোরিওগ্রাফির ক্ষেত্রে আমাদের লোকজ বা ওইটার কোনো ভাবনা বা না, লোকজ মানে এটা ওই মূল বিষয়টা হচ্ছে যে বিভিন্ন যে সিনগুলো যে হয়েছে সেই সিনের ইম্প্যাক্ট বডিলি কিভাবে প্রকাশ করা যেতে পারে, সেইটার হচ্ছে যে আমরা কিছু মুভমেন্ট তৈরি করেছিলাম, কিন্তু ওটাকে নৃত্য ট্রেডিশনাল বা হচ্ছে প্রচলিত ধারার সঙ্গীত ভিত্তিক, মিউজিক ভিত্তিক নৃত্য কখনোই বলা যাবে না, সেটা হচ্ছে যে সেই ঘটনাটার ইম্প্যাক্ট হিসেবে আমার যতটুকু কোরিওগ্রাফির জায়গাটা তৈরি হবে। এখন চা বাগানে এরা সবাই খুব খুশি, তারা চা তুলছে, আনন্দ করছে, তারা বর্ষবরণের অনুষ্ঠান করছে, সেই জায়গা থেকে নানান ধরনের ঘটনা ঘটতেছে, কিন্তু তার সাথে গান চলে আসছে, তার সাথে তাদের কিছু মুভমেন্ট চলে আসছে, তখন সেই মুভমেন্টের ভিতরে চা বাগানের গারদের কিছু যে নৃত্য চলে আসছে, কিন্তু সেটা খুবই ইনফর্মাল ওয়েতে, ওরকম, তার মানে ওই ট্রেডিশনাল কিছু মুভমেন্ট ছিল, পারফরমেন্স ছিল, কিন্তু ওইটাকে শুধুমাত্র যে ওদের যে নৃত্য সেটা যাতে না হয় সেগুলো ছিল। এই ধরনের সিন টু সিন নানান ধরনের এরকম কম্পোজিশন আমরা ব্যবহার করেছি, কিন্তু ওটা ওই সিনের গুরুত্বের তাগিদে, ওই অনুভূতির গুরুত্বের তাগিদে, এবং সেটা নাট্যিক হয়ে ওঠে, সেটা নৃত্য শেষমেশ না, সেটা নাট্যময় হয়ে ওঠে।
থিয়েট্রিক্যাল হয়ে ওঠে আর কি। স্যার ভাষাগত জায়গা থেকে আঞ্চলিক বা হ্যাঁ, ভাষা তো অবশ্যই মানে ইসের ওখানে যারা আছে কিছু চরিত্র যারা ছিল যে স্কুল শিক্ষক বা এই ধরনের যারা আছে তাদেরকে হচ্ছে যে প্রচলিত পরিচিত ভাষা, তো ওইটার মাধ্যমে হয়েছে কি যে তাহলে একটা অনেক ধরনেরই তো দর্শক সেখানে গিয়েছে, তো তাদের জন্য হচ্ছে বুঝতে পেরেছে, আবার হচ্ছে এলাকার ভাষাটাও আমরা রেখেছি, আবার এখানে ন্যারেশনও ছিল, আমরা সাউন্ডও ব্যবহার করেছি, রেকর্ডও ব্যবহার করেছি। আমাদের এটা আব্দুর রাজাক যে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল, উনি বেশিরভাগ জায়গার ইগুলো, কারণ ওখানে তো অনেক দর্শক আছে, একটা ঘটনা ঘটে যাওয়ার পরে ওখানে মাইকের আমরা যথেষ্ট ভালো মাইকের ব্যবস্থা করেছিলাম। ওই স্থানের জায়গা থেকে আমরা কলার মাইক্রোফোন ইউজ করেছিলাম এবং ক্যাচিং মাইক্রোফোন বিভিন্ন পয়েন্টে পয়েন্টে দিয়ে অনেক বড় স্পেসে তৈরি হয়েছে তো, এবং কিছু জায়গায় আমরা ওই যে স্ট্যান্ড মাইক্রোফোনও সেট করেছিলাম, যে সমস্ত জায়গায় সুযোগ হয় আমরা ওই কম্পোজিশন অনুযায়ী কোনো আর্টিস্ট যদি কোথাও যদি বসে পড়ছে শুয়ে পড়ছে ওই অ্যাঙ্গেলেই ওখানে সাউন্ড রাখা ছিল। এবং মূল জায়গাটা হচ্ছে যে আমাদের ন্যারেশনও ছিল এই ইসের ভিতরে জায়গায়। একজন একটা চরিত্র ছিল হচ্ছে লোকে ওঝা বাবা, ওই শ্রীমঙ্গল মৌলভীবাজারের একটা আছে, দেখবেন যে ওখানে শিবের অনুসারীরা হাতে হচ্ছে যে ত্রিশূল নিয়ে এবং হচ্ছে যে গায়ে হচ্ছে যে আপনার খালি গায়ে এবং লাল উত্তরীয় লাল পরে এবং হাতে অনেক পরা থেকে জটাধার জটা বোড়া এরকম, এরা হচ্ছে যে বিভিন্ন গাছের বিশেষ করে বট গাছ, হ্যাঁ বট গাছের, এই বট গাছের নিচেও একজন বসতেন এবং উনি এই গল্পগুলো বলতেন। হ্যাঁ, সাধু বাবার একটা সাধু বাবা, হ্যাঁ উনি এই গল্পগুলো বলতেন। এবং এইটা যদি শ্রীমঙ্গলে আপনি ঘোরেন, যে দিনের বেলা যদি ইসে নিয়ে ঘোরেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইসে দেখবেন যে একটা সাধু বাবার স্থান আছে, একটু ছোট্ট করে পাকা করে রাখে বা কেউ একটু পিড়ি দিয়ে রাখে, তার কিছু অর্নামেন্টাল তার মতো করে সে ডিজাইন করে রাখে। এবং এরা বেশিরভাগ সময় শহর বিভিন্ন জায়গায় এরা ঘোরে ফেরে হাঁটে জটাধার, এবং একটা সময় যে তার ওই বট গাছের নিচে সে যে বসে, তো এই বট গাছের নিচেও একটা সাধু বাবা ছিল। এই নাটকের ভিতরেও শুরুটা হয় ওই জায়গা থেকে, উপরে বসা, হ্যাঁ উপরে বসা, সে হচ্ছে যে বলা শুরু করে, যে কারণ সে তো এটা ধারক, তার কাছ থেকে অনেক মানুষ এই গল্পগুলো শুনতো, সে মারা গিয়েছে, তো ওই চরিত্রটাকে ওইখানে নিয়ে আসা হয়েছে আর কি। তো ওই চরিত্রের ফলশ্রুতিতে আলটিমেটলি ওখানে উনিও বলতেন, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে যে আমাদের রেকর্ডেড ন্যারেশনও হচ্ছে তার সাথে গলা মিলাতো, এরকম ভাবে একটা গাঠনিক জায়গা তৈরি করা হয়েছিল। আরেকটা স্যার লাইটের দিকটা, যেখানে একটা দৃশ্য হচ্ছে যেমন বট গাছের ওখানে দৃশ্য হচ্ছে তার পাশের কি লাইট অফ, মানে এখানে যেমন হচ্ছে। হ্যাঁ মানে এইটা হচ্ছে কি যে পরিবেশ, এটাতে রাতের বেলায় হচ্ছে, কিন্তু আমাদের হচ্ছে যে ওইখানে হচ্ছে যে একদম ডে তো বানানো সম্ভব না, যেহেতু আপনার ব্যাকগ্রাউন্ড রাত। হ্যাঁ, আমরা কি করতে পারি যে দিনের বেলা বোঝানোর জন্য অ্যাম্বার কালার আমরা দিতে পারি, যে ওটা দর্শক ওই অনুভূতিটা পেলো যে না এই ঘটনাটা দিনের বেলায় ঘটতেছে আর কি। আবার রাতের বেলার জন্য তার মানে হচ্ছে লোকে স্থানিক বৈশিষ্ট্যটাকে বোঝানোর জন্য যে ধরনের লাইটের ইন্টেন্সিটি কালার ব্যবহার করা দরকার সেই বিষয়গুলো আমরা ব্যবহার করেছি, এবং তার সাথে আমরা মুডকে গুরুত্ব দিয়েছি। আমরা তো লাইট ডিজাইনের ক্ষেত্রে থেকে যে ফাংশনগুলো আমাদের মাথায় রাখতে হয়, যে ভিজিবিলিটি, প্লজিবিলিটি, মুড, কম্পোজিশন, এই যে বিষয়গুলো, তো আমরা এখানে ভিজিবিলিটিটাকে বেশি গুরুত্ব দিয়েছি, প্লজিবিলিটি বা যৌক্তিক আলোর প্রক্ষেপণকে আমরা অতটা গুরুত্ব দেই নাই, যেটা হচ্ছে যে রিয়েলিস্টিক পারফরমেন্সগুলোতে করা হয়। আর হচ্ছে যে কম্পোজিশন এবং মুডটাকে গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু ক্ষেত্রে প্লজিবিলিটি এসছে, যেরকম আপনার ওই আগুনে যখন পুড়িয়ে মারে, গ্রামবাসীদের যখন আগুন যখন ধরিয়ে দেওয়া হয়, নানান ধরনের করা হয়। এই পারফরমেন্সের ভিতরে আবার হচ্ছে যে আমরা কিছু ইলেকট্রিসিজম বা হচ্ছে যে টেকনোলজিক্যাল কিছু অ্যাসপেক্ট আমরা ব্যবহার করেছি এখানে। আপনার প্রজেক্টরের ইউজ ছিল, কারণ এই একটা পর্যায়ে যে শুধুমাত্র এটা আমাদের দেশের জায়গা না, আমরা একটা জেনারেল ওয়ার্ল্ড ওয়াইড একটা বিগ অ্যাসপেক্টে আমরা চলে গিয়েছিলাম। সেই জায়গা থেকে হচ্ছে যে আমাদের সারা বিশ্বে যে তখন ইউক্রেনের যুদ্ধটা ছিল না আর কি, কিন্তু চলমান যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, নানান ধরনের যুদ্ধের যে ইম্প্যাক্ট গুলো মানুষের উপরে পড়েছে, শিশুদের উপরে পড়েছে, সমাজের উপরে, রাষ্ট্রের উপরে পড়েছে, ভেঙে যাওয়া ইতিহাস, এই ধরনের বিষয়গুলো ন্যারেশনের সাথে মিউজিকের সাথে মানুষ হচ্ছে যে এই ঘটনাটার সাথে আবার রিলেট করার একটা প্রেক্ষাপট আমরা তৈরি করেছিলাম।
এছাড়াও হচ্ছে যে সিলোটি ডান্সিং মুভমেন্ট কিছু ছিল আর কি। আপনার বিশেষ করে হচ্ছে যে ধর্ষণের যে চিত্রগুলো আছে বা এইগুলো আছে, এই জায়গাগুলোতে হচ্ছে যে সিলোটিতে কিছু আমরা করেছি কাপড়ের আড়ালে, এবং তার সাথে আবার হচ্ছে যে কত্থক নৃত্যকে আবার তার সাথে যুক্ত করা যায় কিছুটা শৈল্পিক জায়গায়, যাতে ওই কত্থক নৃত্যটাও অর্থবহ হয়ে ওঠে এবং ওই ধর্ষণের চিত্রকে আরো ইনহ্যান্সড করে দেয় শৈল্পিক উপায় আর কি। সেই ধরনের কিছু টেকনোলজিক্যাল বিষয় আমরা এই যেটাকে বলে মাল্টিমিডিয়া প্রজেক্টর, লাইট, পর্দা, কার্টেন, এই বিষয়গুলো আমাদের ব্যবহার ছিল। আমরা অতটা ইসের দিকে যাইনি যে বীভৎস রক্ত দেখানোর জন্যই যে লাল আলো দিতে হবে, ওই রকম কোনো জায়গায় আমরা যাইনি। আমরা ভিজিবিলিটিটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ অনেক দর্শক তারা যেন পরিষ্কারভাবে প্রত্যেকটা আর্টিস্টের এক্সপ্রেশন, চোখ তাকে যেন ভালোভাবে যাতে বুঝতে পারে। এর সাথে যতটুকু হচ্ছে যে ওই পরিবেশ, ওই ইতিহাসের বিষয়টাকে যতটুকু বোঝানো যায়। আগুনে পুড়িয়ে মারার দৃশ্যগুলোতে আমরা হচ্ছে যে ওই অ্যাম্বারটনের লো লাইট ইউজ করেছি। রাতের বেলার আগুনের দৃশ্যে আমাদের ব্লু লাইট ছিল, তার সাথে তো পুরো জায়গা জুড়ে আগুন, বিভিন্ন বিষয়গুলো জ্বলছে। ইসের আলকাতরা দিয়ে যখন পুড়িয়ে মারা হয় বাচ্চাটাকে, ওকে যখন খাটিয়ার মতো করে ওকে যখন অ্যারেস্ট করা হয়, তখন ওই হানাদাররা এবং হচ্ছে যে রাজাকাররা ওকে যখন তুলে নিয়ে যায়, ওটা একটা প্রসেশনের মতো ছিল। বট গাছের নিচে নেওয়া হয় এবং হাড়িতে হচ্ছে আলকাতরায় হিট দেওয়া হয় এবং ধীরে ধীরে তার গায়ে হচ্ছে যে ঢালা হয়। তখন হচ্ছে যে কিছু ক্ষেত্রে আমরা সিলেক্টিভ লাইট, জোনাল লাইট কন্ডিশনে চলে গিয়েছিলাম, কিন্তু শেষমেশ হচ্ছে যে তো বড় স্পেকটিক্যাল, তো সেই জায়গা থেকে আমরা অ্যাঙ্গেল এবং কালার পরিবর্তন করার মাধ্যমে আমরা হচ্ছে যে মুডটাকে ধরার চেষ্টা করেছি। এরকম জায়গা ছিল আর কি। আরেকটি বিষয় স্যার, শেষের দিকে চলে আপনার ক্লাস শুরু হবে সম্ভবত, সমস্যা নেই, যাই আমরা যে এই পরিবেশ থিয়েটার আপনি যেটা পারফরমেন্স করতে গিয়েছিলেন, এতে কোনো ধরনের রাজনৈতিক বা বড় বড় কোনো ধরনের, ধরো একটা ইন্টারভিউ নিলাম যে জামালপুরের ইভেন্ট স্যার, উনি বলতে স্ক্রিপ্টটা করতে গিয়েই ওখান থেকেই আলবদরের উত্থান ছিল, যার কারণে এখন যারা আলবদর ছিল বর্তমান ক্ষমতাসীন দলের বড় বড় নেতা, তো ওখানে স্ক্রিপ্ট করতে গিয়ে বিভিন্ন ধরনের বাধা এসছে। তো এরকম কোনো আপনার ওইখানে হচ্ছে কি যে ব্যক্তিগতভাবে তো আমি ঢাকা ইউনিভার্সিটির সাথে কাজ করি, এখানে শিক্ষকতা করতেছি। ওই কাজগুলো যে করতে আসবে তাদেরও তো একটু সাহস থাকতে হবে। আমরা তো ছোটখাটো মাস্তান তো ওই বিষয়গুলো থাকে সব জায়গায় নানানভাবে। যদি সুযোগটা পায় সে ইনভলভ হওয়ার, সে ইনভলভ হয়ে যাবে। তো ওই ধরনের কোনো মানুষজনের ধারে কাছেও ঘেঁষতে পারেনি। আর আমার ওইখানে যারা বেসিক্যালি যারা কাজ করছে, তারা এই সময়কার এই জেনারেশনের মানুষ, যারা হচ্ছে যে যেমন গোবিন্দ রায় সুমন, উনি টোটালটাই হচ্ছে যে ওই ধরনের ইসের সাথে যুক্ত না। জ্যোতি সিনহা, সে তো একজন অভিনেত্রী। এই ধরনের মানুষ পর্যন্তই আমার যোগ সাজস। আর কোনো ধরনের মানে ইসের ভিতরে আমরা ইনভলভ ওনারাও হতে দেয়নি, আমরাও মানে হতে দেইনি। কোনো ধরনের ওই ধরনের রাজনৈতিক এরা আসার কোনো সুযোগ পায়নি। হয়তো বা ওনাদেরও একটু ব্যালেন্স করতে সুবিধা হয়েছে যে এখানে একজন ইউনিভার্সিটি শিক্ষক গিয়েছেন, আমি জানি না। তবে আমি যাওয়ার আগে যতটুকু শুনেছিলাম যে সিলেট বা এই সমস্ত এই এরিয়াগুলোতে ওই ধরনের ইনভলভমেন্টসগুলো আছে, ওই বিষয়গুলো কাজ করে। তো আমিও একটা ভয়তে ছিলাম যে এই বিষয়গুলো এখানে আসে কিনা। হ্যাঁ ধীমান, হ্যাঁ ধীমান, আমি আসতেছি। ওরা কি আসছে? আর তুমি একটুখানি কাজটা শুরু করো, আমি 10 মিনিটস, আমি চলে আসতেছি। তো এইটা আর কি যে মানে, কিন্তু ওখানে যাওয়ার পরে ওই এইগুলো হয়নি আর কি, ওরকম কোনো বিষয় আসে আর একটা কোশ্চেন ফেস স্যার, করতে একটা হয়নি। ফাইনাল কোশ্চেন, যে আমাদের দেশে এই পরিবেশ থিয়েটার আগামীর জন্য কতটুকু সম্ভাব্য বলে আপনার কাছে মনে হয়? আসলে চর্চাপল্লীরা, যেহেতু আপনি বলে আসছেন, আপনি বললেন যে প্রথাগত থিয়েটার থেকে একটা দর্শকদের কাছে অতি সহজে পৌঁছানো যায় এবং গল্প অনেক, কারণ স্পেসের মধ্যে তারা থাকে কোনো না কোনোভাবে, সেক্ষেত্রে চর্চার ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় যে কতটুকু
সম্ভাব্য মনে হয়? খুবই শর্টলি ব্রিফলি যদি বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের থিয়েটার চর্চাটার দিকে যদি আমরা যদি তাকাই, যেরকম আপনার মুক্তিযুদ্ধের আগে হচ্ছে যে আপনার থিয়েটার আরামবাগ হোক বা কিছু কাজ হয়েছে, বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যচর্চা 1923 সাল থেকে কিন্তু হয়েছে। আর এগুলো তো আমরা জানি, এই ইতিহাসগুলো, যে নাটককারগুলো যারা আর কি এর সাথে সম্পৃক্ত ছিল এবং যাদের নাটকগুলো এখানে প্রদর্শনী হয়েছে, সেটা একটা ছিল। কিন্তু খুব গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে যে বিশ্বযুদ্ধের পরবর্তীতে যে ডাকসু ভিত্তিক নাট্যচর্চা, এবং সেখান থেকে যে বাংলাদেশের যে প্রথিতযশা এখন বর্তমানে যে নাটকের দলগুলো আছে এগুলো তৈরি হওয়া, এবং হচ্ছে গ্রুপ থিয়েটার ফেডারেশন তৈরি করা, এক ধরনের অভিপ্রায় বা অভিরুচিতে আমরা দেখে এসেছি। এবং এটা তো আমাদের যে কলকাতা কেন্দ্রিক যে লিয়েবেদের নাট্যচর্চার যে ইতিহাস, সেটারই একটা ধারাবাহিক এই জায়গাটাতে আমরা দেখতে পাই। এবং পরবর্তীতে ইন্টারেস্টিংলি আপনার এই 80-র দশক থেকে শুরু করে সেলিম আল দীন স্যার, ডক্টর সৈয়দ জামিল আহমেদ স্যার, এনাদের যে মানে দেশজ নাটক বা আমাদের নিজস্ব যে নাট্য ইতিহাস বা হচ্ছে পারফরমেন্সের ইতিহাস, সেটাকে নিয়ে যে কাজ করার ফলে যে আমাদের যে থিয়েটারের যে জাতীয় রূপ, সেটা কিন্তু আবিষ্কার হয়ে গিয়েছে। এবং সেই ধরনের কাজও কিন্তু আমরা দেখেছি, যে লোকনাট্য বলি বা দেশজ নাট্য বলি বা আমাদের মানে ইসের স্থানীয় নাট্যকলা যেটাই আমরা বলি না কেন, সেই ধরনের পারফরমেন্স গুলোও কিন্তু আমরা দেখেছি। আবার এখন নতুন একটা বিষয় এসছে যে থিয়েটারটাকে একটু গ্লোবাল ভাবে চিন্তা করতেছে, কারণ তো এখন তো গ্লোবালাইজেশন, যার ফলে হচ্ছে থিয়েটারের ল্যাঙ্গুয়েজটা এমন হচ্ছে যে আমি পৃথিবীর যে জায়গায় যাই না কেন, সেই থিয়েটারটাকে সবার কাছেই বোধগম্য হয়ে উঠছে। সেরকম জায়গা থেকে তো এরকম এখন জামিল আহমেদ স্যারের এই ধরনের কাজ আমরা দেখতে পাচ্ছি, অনেক নতুন নতুন এরকম জায়গা তৈরি হচ্ছে। সকল কিছুর পরে হচ্ছে যে এই যে ফ্যাক্টরস গুলো যে আছে, এগুলো তো থিয়েটারেরই আলাদা আলাদা এক এক ধরনের জনরা, আমরা উন্নয়ন নাট্য বলি বা পথনাটক বলি বা পরিবেশ থিয়েটার বলি বা মঞ্চ নাটক, এগুলা এক একটা ধরন, এক একটার গুরুত্ব আলাদা। এখন সকল জাতির সকল দেশেরই কিন্তু কিছু কিছু স্পেসের স্থানিক গুরুত্ব আছে। এখন সেই স্থানিক গুরুর জন্যই হচ্ছে যে পরিবেশ থিয়েটারটা গুরুত্বপূর্ণ। তবে এই পরিবেশ থিয়েটার বা এর সাথে হচ্ছে যে উন্নয়ন নাট্য, এর সাথে যুক্ত করে যদি লোকনাট্য, পথনাট্য, তাহলে এই বিষয়গুলো হয়েছে কি যে আলটিমেটলি হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি একটা নাটক আপনি কাজ করতেই পারেন, ধরেন যে আপনি একটা ইন্ডাস্ট্রিতে পারফরমেন্স করছেন, বা আমরা যদি ধরি যে ইসের নাটকটা কি বলে, লোয়ার ডেপস, ম্যাক্সিম গর্গির লোয়ার ডেপস, নিচুতলার মানুষেরা, আপনি এখন চাইতেই পারেন যে এইটা যেহেতু প্রান্তিক জনগোষ্ঠী নিয়ে করা হচ্ছে, আমি একটা বস্তিতে এইটা পারফরমেন্সটা করতে চাই বা ইসে আমি করতে চাই, তখন তো এটার একটা আলাদা একটা গুরুত্ব হবে। আপনি দেখবেন যে এই এই লোয়ার ডেপস নাটকটা তৈরি করে আপনি যাদের সামনে দেখাচ্ছেন আলটিমেটলি মঞ্চে, নাটকটা তো তাদের জন্য না। তারা হচ্ছে যে দেখে একটা ভাবগম্ভীর জায়গাটা তৈরি হবে, ও আমি থিয়েটারের দারুণ একজন সমজদার ভোক্তা এবং শিল্প অভিরুচি আমার চরম, আমি মানুষের দুঃখ দুর্দশা বুঝছি। তুমি কচু, তুমি দুঃখ দুর্দশা বুঝা কি করতেছো, কি লাভে আসতেছে? যার ঘটতেছে তার সে দেখুক, তাহলে সে নিজের অবস্থাটাকে সে বিশ্লেষণ করার সুযোগটা পাবে। তখন হবে কি, শুধুমাত্র পরিবেশ থিয়েটার না, এই পরিবেশ থিয়েটারের সাথে আপনার ব্রেক্টের নাট্য মানে ব্রেক্টের দর্শন যুক্ত হওয়ার সুযোগ আমরা খুঁজতে পারি, বা আমাদের পথনাটকের দর্শন আমরা এখানে যুক্ত করার সুযোগ এখানে থেকে যায়। তার মানে হচ্ছে যে এই যে থিয়েটারের যে উইংস গুলো শুধুমাত্র পরিবেশ থিয়েটার না, অবশ্যই পরিবেশ থিয়েটার গুরুত্বপূর্ণ ঐতিহাসিকভাবে এবং স্থানিক গুরুত্বটাকে অর্থবহ করার জন্য, এবং এটাকে আরো শারীরীয় জায়গা থেকে অনুধাবন করার জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আসলে এই যে সেক্টরগুলো আছে, উন্নয়নের জন্য নাট্য, ফোরাম থিয়েটার, পথ নাটক, আপনার এই ধরনের বিষয়গুলো, শিক্ষার জন্য নাটক, এখন আবার প্রিজন থিয়েটার নিয়েও কাজ হচ্ছে, সাইকোলজিক্যাল থিয়েটার নিয়ে কাজ হচ্ছে, মনস্তাত্ত্বিক নাট্য যে কাজ হচ্ছে, যেরকম আপনার যে মেন্টাল হসপিটালে। তার মানে কি এই সকল কিছুই কিন্তু এক প্রকার পরিবেশ থিয়েটার, আপনার পরিবেশে আপনাকে যেতে হচ্ছে। আর আপনার তো শেখনারের জায়গা থেকে তো হচ্ছে যে সকল কিছুই তো পরিবেশনা। হ্যাঁ,
তো কোনোটা হচ্ছে যে রিচুয়াল, কোনোটা হচ্ছে যে আপনার ইজ পারফরমেন্স, অ্যাজ পারফরমেন্স, ওরকম জায়গা থেকে হচ্ছে যে কোনোটা নাট্যিক, কোনোটা ফিকশনাল, কোনোটা ডেইলি লাইফের বক্তব্য। তার মানে সকল মানুষ আমরা হচ্ছে পরিবেশের অংশ। আমরা পরিবেশের অংশ। আমাদের নার্ভ, আমাদের ব্লাড, আমাদের ইম্পালস। এখন সকালবেলায় একদিন আকাশে মেঘ থাকলে আমার মনটা গভীর খারাপ হতেই পারে, আবার কোনো কোনো দিন আকাশে মেঘ আমাকে রোমান্টিকও করে ফেলতে পারে। সূর্য আমাকে চনমনে করে দিল, আবার কোনোদিন তীব্র সূর্য আমাকে একাকিত্বে ফেলে দিচ্ছে। তার মানে প্রত্যেক মোমেন্টেই পরিবেশ করছে। তো এটা ন্যাচারালিস্টদের, এটা এই সময়কার বিষয় না, এটা তো ন্যাচারালিজম এটা বলে। ন্যাচারালিস্ট, এটা আন্তন চেকভ এর জন্য স্ট্রিনবার্গেরা গুরুত্বপূর্ণ নাট্যকার। প্রকৃতির বিষয়াশয়গুলো কিভাবে তাদের নাটকগুলোতে হচ্ছে সংযুক্ত হয়েছে। তো আমাদের পরিবেশ থিয়েটারটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা পরিবেশের অংশ। এবং এই পরিবেশ এবং এখানে এই ক্ষেত্রে পরিবেশ থিয়েটারটা যতদিন আর একটাও শব্দ আমরা ব্যবহার করতে পারি, যে যথোপযুক্ত স্থানিক নাট্য, যে জায়গাটায় ঘটনাটা ঘটেছে সেটা একটা বিষয়, সেরকমও হতে পারে। এই নামকরণ নিয়ে তো অনেক ধরনের কথা আছে, যে পরিবেশ নাট্য, স্থানিক নাট্য নাকি কি হবে, সেটার বিষয়টা পরে কেন, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমরা অ্যাজ এ হিউম্যান বিং আমরা হচ্ছে ওই ইতিহাসের অংশ, পরিবেশের অংশ। এই জন্য পরিবেশ নাট্যটা গুরুত্বপূর্ণ। আর এটা শিল্পকলা একাডেমিকে অবশ্যই সাধুবাদ জানাতে হবে, যেহেতু তারা এই পদক্ষেপটা নিয়েছে বলে এটার একটা চর্চা হয়েছে। এটা তো অবশ্যই। এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই হচ্ছে যে আপনার কোনো জায়গায় তো 300 জনও পারফরমেন্স করেছে। তো এই যে বড় যে গোষ্ঠী বা বড় যে এই জেনারেশন ছেলেপেলেরা যে এই যে পারফরমেন্সের সাথে যুক্ত হয়েছে, তারা তো দেশের ইতিহাসের সাথে তারা যুক্ত হতে পেরেছে, কাজ করতে পেরেছে। এবং হচ্ছে যে জাতীয়তা বোধের জায়গাটা তাদের উন্মেষ ঘটেছে। এটা অনেক বড় একটা বিষয়। স্যার, আমাদের তো অনেক সংকট, মানে আপনার কাছে কি মনে হয় যে কি কি সমস্যা রয়েছে যে থিয়েটার চর্চা করতে গিয়ে আপনার কাছে অনেক ধরনের বাজেট, প্রচুর থিয়েটারে যে একটা হল ঘরে করতে যে বাজেটটা দরকার, পরিস্থিতির জন্য একটু বেশি প্রয়োজন। হ্যাঁ, এখন দেখেন কি যে পরিবেশ থিয়েটার করতে গেলে বা হচ্ছে পথনাটক করতে গেলে বা হচ্ছে যে উন্নয়ন নাট্য করতে গেলে ওই মোমেন্টে কিন্তু বোঝা যায় যে আসলে সংকট তো আছেই, সংকট সব দেশেই আছে। কোনো দেশে এক একটা রূপে রূপে আছে। ভারতে আপনি পিএইচডি করছেন, ওখানেও সংকট আছে। আবার ওখানে প্রাপ্তিও আছে, অনেক সরকার থেকে টাকা পায় বা পায় নানান ধরনের। বিদেশেও কিন্তু প্রজেক্ট আসে নানান ধরনের, কিন্তু আমাদের ওগুলো নাই। ওগুলো অনেক কিছু ধরনের ক্রাইসিস আছে, আমাদের মঞ্চ কম, মহিলা সমিতি আর হচ্ছে এক্সপেরিমেন্টাল এবং হচ্ছে যে মূল হল ঢাকা শহরের কেন্দ্রিক নাট্যচর্চা। আলটিমেটলি প্রত্যেকটা শহরে দেখা যায় ওই হাতে বানায় একটা বা দুটো হচ্ছে যে রাজশাহীতে কোনো হলই নাই, ওখানে নাট্যচর্চাটা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক। তো এরকম তো ক্রাইসিস তো আছেই, আমাদের লেগে আছে। যেখানে কলকাতার কিন্তু অনেক না আছে, সেগুলো তো টেকনিক্যাল আমাদের প্রবলেম আছে, কিন্তু এই সমস্ত ভিতরে পরিবেশ থিয়েটার তখনই শক্তিশালী হয়ে ওঠে যখন এটা পিটার ব্রুকের জায়গা থেকে বলি বা কমন থিয়েটারের সংজ্ঞা থেকেই বলি না কেন, যে একটা স্থান, দর্শক, পারফর্মার এবং কিছু ক্রিয়া প্রতিক্রিয়া, সেটা হলেই থিয়েটার হওয়া সম্ভব। কিন্তু এটা আমরা যখন আবার মঞ্চভিত্তিক পরিবেশনার ভিতরে যখন অভ্যস্ত হয়ে উঠি, এই বিষয়গুলোতে আমাদের কাছে অনুজ্জ হয়ে যায়, আমরা বুঝে উঠতে পারি না। কিন্তু একজন অভিনেতা যে কতটা শক্তিশালী, সে স্ট্রিটের উপরে পারফরমেন্স করবে। তার মানে হচ্ছে পরিবেশ থিয়েটারটাকে নিয়ে এটা শুধুমাত্র যে শিল্পকলা যে এখন যে এটা আয়োজন করছে, এটা এই জায়গাটায় থেমে থাকুক সেটা আমাদের কখনোই কাম্য নয়। আপনি যেরকম এটা পিএইচডি করছেন, তার মানে এটার গুরুত্বটাকে আপনি অনুধাবন করার চেষ্টা করছেন। তার মানে হচ্ছে যে এইটা ভবিষ্যতে কোনো না কোনোভাবে চর্চিত হবে। চর্চা এটা যে আরম্ভ হয়েছে, এটা আশিস খন্দকার যখন করেছিলেন তখন এটা ছিল বাংলাদেশের জন্য একদম নতুন। এরপরে এটা নিয়ে অনেকদিন কথা হয়েছে পরিবেশ থিয়েটার, এরপর মহাস্থানগড়ে আমরা কাজ দেখেছি, নানান ধরনের আপনি নিশ্চয়ই জানেন। তো এখন এটা যে বড় আসপেক্টে যে প্রত্যেকটা জেলায় জেলায় যে হলো, এটা তো মানুষজন তো জানলো, বুঝলো যে এটা একটা থিয়েটার পরিবেশনার ধরন। তার মানে এটা এই মোমেন্টে যদি থেমেও থাকে, এটা
উঠবেই, এটার সম্ভাবনা আছে এই জায়গাটা। কিন্তু মানে হচ্ছে যে এইটা নিয়ে প্রশ্ন থাকে যে কতদিন মানুষ বা একজন ক্রিয়েটর তার নিজস্ব দর্শনগত জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে কাজটা করবে। তাকেও তো এটা যেরকম সহজ হয়েছে যে শিল্পকলা একাডেমি ভালো সাপোর্ট করছে বলে এটা হ্যাপেন্ড হয়ে গেছে। এখন আসলে কি এই ধরনের সাপোর্ট গুলো থাকা দরকার এই সমস্ত জায়গা থেকে। পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, পৃষ্ঠপোষকতা থাকা দরকার। এই সমস্ত জায়গা থেকে হচ্ছে যে অন্যান্য কোনো কিছু যাই হোক না কেন নাই হোক না কেন একটা জায়গায় বাংলাদেশ সরকারকে বা হচ্ছে শিল্পকলা একাডেমিকে ধন্যবাদ দিতে হবে। কারণ নানান ধরনের ফেস্টিভ্যাল আয়োজন করতেছে, লোকনাট্য নিয়ে কাজ করতেছে, আপনার যাত্রা নিয়ে কাজ করতেছে, সামনে আবার বাংলা নাটক নিয়ে কাজ করতেছে। তো নানান বিষয় নিয়ে কাজ করতেছে, এটা ভালো যে আর কাজ তো হচ্ছে, মানে জানছে, বুঝছে। তো এর ভিতর থেকে তো কেউ না কেউ তো বিপ্লবী বের হবে, যে হচ্ছে নিজের তাড়নায় কাজ করবে, ভালোবাসায় কাজ করবে। এই হচ্ছে বিষয়। স্যার লাস্ট কোশ্চেন, সামগ্রিক জায়গা থেকে যদি সংক্ষেপ আকারে বলা হয়, পরিবেশ থিয়েটার যদি ডেফিনিশন আকারে যদি বলা হয়, তাহলে আপনার কাছে কি মনে হয়? ওটা আমি দিয়ে ফেলছি। হ্যাঁ, বলে আসছেন, প্রথম দিকে বলে আসছেন। মূল জায়গাটা হচ্ছে যে স্থান, ইতিহাস এবং হচ্ছে অভিনয়, এই তিনের সংশ্লেষের মাধ্যমে ওই স্পেসের গুরুত্বকে উন্মোচন করাটাই হচ্ছে পরিবেশ থিয়েটার, যে থিয়েটারের মাধ্যমে। এটা যদি একদম সংক্ষেপে, এখন আপনি এইটুকুর ভিতরে না থেকে আমার কাছে মনে হয় যে আমরা যে টোটাল যে কথা বলেছি, আপনি আমার ফিলোসফিক্যাল জায়গাটা আপনি বুঝতে পেরেছেন, আপনি সেখান থেকে আপনি কোট করে নিয়ে নেন। এই হচ্ছে বিষয়। এখন আবার বলতে গেলে না, 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 এটা না, এখন একদম ই হয়ে কোনো যাবে, sense নেই। সাজানো গোছানো বেশি হয়ে যাবে। এই হচ্ছে বিষয়। থ্যাংক ইউ স্যার। আর একটা ছবি নিব।